আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি এইড কর্তৃক সিভিল সরি লিগ্যাল স্টাডি এইড কর্তৃক লিগ্যাল ভেটিং কোর্সে ডে 2 তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে আপনাদের এই কোর্সের ডে 2, অর্থাৎ ডে 2 যে টপিকস, আপনারা সম্ভবত সিলেবাস এখনো পান নাই। সিলেবাস হয়তোবা আজকালকের মধ্যে পেয়ে যাবেন, হয়তোবা কালকে পেয়ে যাবেন আপনারা। তো আজকে আপনাদের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে যে প্রথম ক্লাসের রিভিউ, অর্থাৎ প্রথম ক্লাস মানে ওরিয়েন্টেশন ক্লাস তো হয়েছেই একটা, পরবর্তীতে ডে 1 এবং আজকে ডে 2, অর্থাৎ প্রথম ক্লাসের রিভিউ। এবং দ্বিতীয় যে টপিকসটা হচ্ছে যে দলিল সম্পর্কে আলোচনা করব। যারা পুরাতন তারা জানেন, যারা নতুন তারা জানবেন। আর বেসিক যে জিনিসটা, মূল যে জিনিসটা, ভেটিং, লিগ্যাল ভেটিং এর লেকচার 1 এর সেকেন্ড পার্ট, এটা হলো আজকের আলোচনার বিষয়। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে যারা প্রথম ক্লাস মিস করেছেন, যে সম্পত্তির যে হিস্সাগুলা যারা মিস করেছেন, অনেকে বলেছিলেন যে রেকর্ড ক্লাসটা দেখে নিবেন। ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রেকর্ড ক্লাস কি দেখেছেন আপনারা, বা প্রথম ক্লাসের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে যারা প্রথম ক্লাস মিস করেছিলেন, ঠিক আছে, আপনারা বা ওরিয়েন্টেশন ক্লাস মিস করেছিলেন, এটার আমি বলেছিলাম যে আপনারা রেকর্ড ক্লাসটা করে নিবেন বা দেখে নিবেন। কারণ প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে খতিয়ান থেকে কিভাবে সম্পত্তির অংশগুলো বের করব। ঠিক আছে, তো আপনারা কি এটা দেখেছেন? জি স্যার, দেখেছি। প্রথম ক্লাসে প্রথম ক্লাসে কোনো সমস্যা আছে কি আপনাদের? আমরা কি আজকে যে নির্ধারিত যে ডে 2 যে টপিকস গুলো আছে এইগুলোতে কি সরাসরি চলে যাব, নাকি প্রথম ক্লাসের কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আলোচনা করব? আগে বলেন যে প্রথম ক্লাসের অর্থাৎ ডে 1 এ আপনাদের কোনো সমস্যা আছে কিনা। স্যার, ডে ওয়ানে তো আমি যুক্ত ছিলাম না, সে হিসেবে একটু যদি শর্ট করে ডে আলোচনা ওয়ানে করতেন তাহলে ডে ভালো হয়। ওয়ানে পাবেল ভাই শুধুমাত্র আলোচনা করা হয়েছে খতিয়ান। আপনি তো ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট, তাই না? জি স্যার। তো ডে ডে ওয়ানে যেগুলো আলোচনা বিষয় ছিল যে সিএস থেকে বিএস পর্যন্ত খতিয়ান চেনার উপায়, এবং খতিয়ান থেকে সম্পত্তির অংশগুলো বের কিভাবে করব সেটা। আচ্ছা ঠিক স্যার, আছে, তাহলে এবং ঠিক আছে। খতিয়ান চেনার উপায়, এইগুলাই ছিল আর কি। আচ্ছা, আমি একটু সবার সাথে কথা বলি। আজিজ ভাই, যে প্রথম ক্লাসে ডে 1 ক্লাসে যে ইস্যুগুলো ছিল, অর্থাৎ যে টপিকস গুলো ছিল, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আমরা কি সরাসরি ডে 2 তে চলে যাব কিনা? একটু দ্রুত বলবেন, আমরা আজকে মূল ক্লাসে তাড়াতাড়ি যাব। জি স্যার, যেতে পারেন। কিন্তু স্যার ওই ম্যাথের যে বিষয়গুলো এগুলো আসলে আয়ত্তের বিষয়, এগুলো আসলে করতে করতে আসলে আমাদের হবে। এখন আসলে হ্যাঁ, একদিন দুই হ্যাঁ, দিন পসিবল না। হ্যাঁ, আমি আপনাদের আজকের থেকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। কারণ এখানে কিছু কিছু যে রুলস গুলো আছে, সূত্রগুলো আছে, আমি সূত্রগুলো আরেকবার লিখিয়ে দিব। ঠিক আছে, এবং এটা আপনাদের হোমওয়ার্ক হয়ে যাবে। এবং আমি বলেছিলাম যে প্রথম ক্লাসের যে রিভিউ বা রেকর্ড ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডটা আপনারা কি আজিজ ভাই দেখছেন? জি, দেখেছি। রেকর্ড গুলো বারবার রিপিটেশন করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আহ মাহবুব আলম, ওনার কোনো সমস্যা হবে না আমি জানি, পুরাতন স্টুডেন্ট। মেহেদি ভাইয়ের তো কোনো সমস্যা হওয়ার কথা না। মেহেদি হাসান, না কোনো স্যার, সমস্যা? সমস্যা। না স্যার, সমস্যা নাই, একটু সমস্যা ছিল। জোত নং দ্বারা কি বুঝে একটু যদি বলতেন স্যার। জোত আচ্ছা, নং। আচ্ছা, জোত নং মানে কি? এরা আমাদের মাহবুব অ্যান্সার দেবে, পুরাতন স্টুডেন্ট। মাহবুব বলেন। জি ভাই, এটা হলো যোগটা হলো মানে ওই আগের খতিয়ান থেকে কেটে আসছে, যেটা মানে পূর্ববর্তী খতিয়ানটা হলো যোগ নয়। আর কি, আর কে কি বলবে?
জোত নং মানে কি বলেন তো? জোত নম্বর এবং খতিয়ান নম্বর মানে এটা হচ্ছে কি একটা ক্রমিক নম্বর, রেজিস্টারে যে ক্রমিক নম্বর থাকে, তাই তো? এটা একটা ক্রমিক নম্বর, ঠিক আছে? এটা সিরিয়াল নম্বর বলতে পারেন আপনারা। এই জোট নম্বর আপনার আইডেন্টিটি, ঠিক আছে? এটা একটা ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, কিন্তু এই জোট খোলার পরে ওই জোটে আপনারা খাজনা দিবেন। এটা আপনার ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার, আর সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। নিশাত, আপনার কি অবস্থা বলেন তো? প্রিভিয়াস ক্লাসের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন বলতে স্যার যে আম, যে হিসাবগুলা মানে হিসাব করার, তো আমি ভিডিও দেখেছি, বাট আমার মনে হয়েছে যে ওটা একদিনে সম্ভব না, ওটা বারবার দেখে দেখে তারপরে করতে হবে, একদিনে মনে থাকবে না। আচ্ছা, তো আপনার মনে হচ্ছে যে একটু এটা দেখানোর দরকার, এরকম মনে হচ্ছে কি? না, কন্টিনিউ করে যেতে পারেন, ভিডিও দেখে দেখে ওটা আমি আমাদের পার্সোনাল সময়ে করে নিব, তবে ক্লাসটা কন্টিনিউ সেকেন্ড ডে থেকেই করা উচিত এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আর কে আছে? নাবিলা, আপনার কি অবস্থা বলেন তো? প্রিভিয়াস ক্লাস আলোচনা করার দরকার আছে? না স্যার, প্রিভিয়াস ক্লাস আলোচনা করার দরকার নাই। অংশ যেগুলো আছে এগুলো যদি একটু আমি নিজে থেকে প্র্যাকটিস করি তাহলে হচ্ছে যে আমার ক্লিয়ার হবে, বাকি এছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আজকে আমরা ডে 2 তে যাব। ডে 2 তে আমি বলেছিলাম যে লিগ্যাল ভেটিং যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লাগবে, ঠিক আছে, আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে যে উম দলিল লাগবে। আজকে সম্ভবত ক্লাস দেরিতে হওয়ার জন্য অনেকে জয়েন করতে পারে নাই। তো যারা পরে রেকর্ড ক্লাসটা দেখার সুযোগ হবে দেখে নিবেন। তো আমার এখানে কারেন্ট ছিল না, এই জন্য আসলে একটু দেরিতে ক্লাসটা শুরু করলাম। তো যাই হোক, তো আমাদের ভেটিং করতে গেলে আমাদের প্রথমত যেটা লাগবে খতিয়ান, আমি বলেছিলাম খতিয়ান লাগবে। তারপরে লাগবে 2 নম্বরে, সেটা কি লাগবে? দলিল। দলিল। এবং 3 নম্বরে লাগবে হচ্ছে মিউটেশন। মিউটেশন, এই যে এই কয়টা জিনিস আমাদের লাগবে লিগ্যাল ভেটিং করতে গেলে, তাই তো? তো এখন আমরা খতিয়ান কি, খতিয়ান কেমন, সিএস থেকে একদম বিএস পর্যন্ত খতিয়ান গুলো আমরা তো চিনতে পারি, তাই না? আমাদের সাথে যদি অনেকগুলো ডকুমেন্টস দেওয়া হয়, তাহলে এখান থেকে যদি বলা হয় যে এখানে সিএস খতিয়ান কোনটা, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, আমরা কি চিনবো? সবাই চিনবো তো? জি স্যার। ক্লাসে সবাই একটু রেসপন্স করবো, আমরা কি চিনবো? চিনবো, তাই না? আচ্ছা, তার মানে দেখেন আমাদের খতিয়ানের সমস্যা গেল। এখন আমাদের যেটা টপিক হচ্ছে যে দলিল। আজকে আমরা দলিলের বিষয়ে সামান্য আলোচনা করব, তারপরে লিগ্যাল ভেটিং এ আবার চলে যাব। লিগ্যাল ভেটিং এর লেকচার শিট 1 এর সেকেন্ড পার্টে চলে যাব, যেটা অলরেডি আমি আপনাদের ডিসপ্লে করে রাখছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড পোর্শন, ঠিক আছে? এটা জুম করে দিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আবার কিছু কিছু জায়গায় আমি দলিল হাইড করে রাখছি, এটা আসলে সিকিউরিটির জন্য। আহ যাই হোক, দেখেন এখানে ওপিনিয়ন, দেখেন আমি ওপিনিয়নের কথা বলেছিলাম, এগুলো আজকে ক্লিয়ার করে দেবো। এই যে এগুলো হচ্ছে ওপিনিয়ন, ঠিক আছে? নোট মানে ফাইনাল ডিসিশন আর কি। তো মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখবেন। তো দলিলের যে বিষয়টা আগে একটু সামান্য আলোচনা করব। দলিলের বিষয়, দলিল কি কি দলিল হতে পারে? পুরাতন যারা স্টুডেন্ট আছেন তারা একটু বলেন কি কি দলিল হতে পারে আমাদের সাধারণত? কে বলবে? আলাউদ্দিন ভাই বলেন, দলিল কি কি হতে পারে বলেন তো?
অ্যাক্টিভ সাত হতে হবে। কবলা দলিল হতে পারে। সাব কবলা, হ্যালো, জি। সাব কবলা হতে পারে। তারপর কি হতে পারে? চুক্তিনামা দলিল হতে পারে, দানপত্র, দানপত্র দলিল হতে পারে, তারপরে হেবা দলিল হতে পারে, সেবা দলিল হতে পারে। তারপরে হেবা বিল, এওয়াজ। তো এটা কিন্তু গ্রাম সেবা বিল অঞ্চলে আওয়াজ। বিভিন্ন জায়গায় এওয়াজ দলিল বলে, হেবা বিল এওয়াজ না বলে অনেক সময় বলে এওয়াজ দলিল। মাথায় রাখবেন, এওয়াজ দলিল আর হেবা বিল এওয়াজ, তাই তো? এক। তারপরে আর কি কি হতে পারে? সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বলেন তো? ওয়ারিশদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সব থেকে? বন্টন নামা। বন্টননামা দলিল। বন্টননামা দলিল। ঠিক আছে, এই বন্টননামা দলিলটার গুরুত্ব কি, অপরিসীম, এটা আমি আলোচনা করব আজকে। তারপরে আর কি কি হতে পারে আমাদের? আর কি কি দলিল আমরা প্রায়শ দেখি বলেন তো? বলেন। ওসিয়ত হয় না? ওসিয়তনামা, ওসিয়তনামা দলিল হতে পারে। তারপরে উইল দলিল হতে পারে। তারপরে না দাবি, এই গত কয়েকদিন আগে আমি না দাবি দলিল একটা করলাম, না দাবি দলিল হতে পারে। তারপরে আমরা এই এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, কারণ আপনাদের নোটস দিয়ে দিব, নোটসে লেখা থাকবে সব। আমি ভেটিং এ চলে যাব সামান্য আলোচনা করে। তারপরে বয়নামা দলিল, তারপরে দখলনামা দলিল। দখলনামা, রায় দলিল, তারপর ডিক্রি দলিল। দলিল। তো এই সমস্ত দলিল আমরা কোর্ট উইল দলিল। প্রাঙ্গণে বা জমি জমার ক্ষেত্রে পাওয়ার প্রায়শ পাওয়ার দেখে যেটা থাকি। এটা কি দলিল না ভাইয়া? পাওয়ার দলিল, হ্যাঁ পাওয়ার দলিল আছে, জি। আম মুক্তারনামা দলিল যেটাকে বলা হয়, পাওয়ার দলিল বা আম মুক্তারনামা দলিল। তো ঠিক আছে, তো এখন খুবই সামান্য পরিসরে আমি জাস্ট আপনাদের গল্পের মতো করে বলে দিব, আপনাদের একেবারে ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ, গল্পের মতো বলে দিব। তো এটা আপনারা নোটস পেয়ে যাবেন। সাব কবলা দলিলটা কি বলেন? আমরা একটু আলোচনা করি সবাই মিলে। সাব কবলা দলিল মানে সাধারণ দলিল, অ্যাজ ইউজুয়াল যে দলিল, ঠিক আছে? অর্থাৎ এই সাব কবলা দলিলে একজন কি থাকবে? প্রত্যেকটা দলিলে কি থাকে বলেন তো? প্রত্যেকটা দলিলে কি থাকে? একটা দাতা থাকে, একটা গ্রহীতা থাকে, তাই না? গ্রহীতা থাকে। প্রত্যেকটা দলিলেই তো থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে দুইটা, যে এই দাতা গ্রহীতার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের খুবই টেকনিক্যাল সিস্টেমে পড়াই দিব, যাতে একেবারেই আপনারা না ভুলেন। জাস্ট মনে রাখবেন, যারা নতুন পুরাতন কোনো বিষয় না, আপনারা আবার শোনেন, খুবই টেকনিক্যালি ভাবে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। যে দাতা এবং গ্রহীতা একটার মধ্যে সব আলোচনা পেয়ে যাবেন। এই যে দাতা এবং গ্রহীতা, ঠিক আছে, তা আমরা জানি যে দাতা এবং গ্রহীতার যদি কোনো ইন্টারেস্ট থাকে, বুঝেন, পুরোপুরি অ্যাবসোলুট ইন্টারেস্ট, কি ইন্টারেস্ট? অ্যাবসোলুট ইন্টারেস্ট যদি থাকে বা সম্পূর্ণরূপে যদি কোনো ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ টাকার বিনিময়ে, ঠিক আছে, টাকার বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে, এটাকে আমরা বলি অ্যাবসোলুট ইন্টারেস্ট। যদি এরকম অ্যাবসোলুট ইন্টারেস্ট থাকে, তাহলে এক ব্যক্তি অন্য ব্যক্তির নিকট যদি সেই ইন্টারেস্টের বিনিময়ে, অর্থাৎ টাকার বিনিময়ে বা সম্পদের বিনিময়ে তার জমি অন্যের নিকট যদি হস্তান্তর করে, ঠিক আছে, বা স্টাম্পের উপর লেখাপড়ার মাধ্যমে হস্তান্তর করে, হস্তান্তর মানে তো স্টাম্পের উপর লেখাপড়া, তাহলে এইভাবে বলি যে হস্তান্তর করে তার স্থাবর সম্পত্তি যদি কোনো অ্যাবসোলিউট
ইন্টারেস্টের মাধ্যমে অ্যাবসলিউট অনারশিপ যদি ট্রান্সফার করে থাকে, তাহলে সেই দলিলকে আমরা বলবো বিক্রয় কবলা বা খরিদে কবলা বা সাব কবলা, একই নাম। এই দলিলের নাম হচ্ছে তিনটা। তাহলে আমরা কি কি পড়লাম? এই দলিলের নাম কি কি বলেন, আমার সাথে বলেন। বিক্রয় কবলা, বিক্রয় কবলা, সাব কবলা, খরিদ কবলা। সাব আর খরিদ। তাহলে যদি গ্রাম্য এলাকায় বা বিভিন্ন এলাকায় যদি আপনারা যান ল্যান্ডের কাজ করতে, ওখানে যদি বলা হয় বিক্রয় কবলা, তাহলে তো আপনি নাম শুনে যদি না জানেন তাহলে এই বিক্রয় কবলাটা আবার কি, তাই না? এরকম হয় অনেক সময়। তারপর খরিদা কবলাটা কি? তো এইগুলো সব কয়টাই কিন্তু সাব কবলার সিনোনিম, ঠিক আছে, সমর্থক শব্দ। ঠিক আছে, তাহলে বিক্রয় কবলা, সাব কবলা, খরিদা কবলা। তাহলে কি আমরা এটা বুঝলাম? আমরা যখন কোনো ব্যক্তি তার অ্যাবসলিউট ইন্টারেস্ট বা অনারশিপ যখন কোনো মূল্যের বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে হস্তান্তর করে, তাহলে সেটাকে আমরা বলবো চাপ কবলা দলিল, যেটা সাধারণ দলিল, টাকার বিনিময়ে একজন একজনের কাছে বিক্রি করে দিল। ঠিক আছে, আর এই বিক্রি প্রক্রিয়াটা কি, যে স্বয়ং ব্যক্তি বা দলিল দাতা সাব রেজিস্ট্রারের অফিসে উপস্থিত হয়ে দলিল সই করে খরিদ্দারের নিকট রেজিস্ট্রি করে দিবেন সরাসরি। ঠিক আছে, এটা হলো সাব কবলা দলিল। তো সাব কবলা দলিল হস্তান্তর করার পর যাবতীয় যে সত্ত্ব, মানে সত্ত্ব মানে কি, অধিকার, তাই তো? যাবতীয় সত্ত্ব, এই সত্ত্বগুলো কি হবে, পুরোপুরি ভাবে যদি হস্তান্তর না হয় তাহলে কিন্তু এই বিক্রয় সঠিক হবে না বা সম্পূর্ণ হবে না। ওই যে আমি প্রথমেই বললাম, অ্যাবসুলেট অনারশিপ শুড বি ট্রান্সফার। ঠিক আছে, সম্পূর্ণরূপে আপনার সম্পূর্ণ সম্পত্তি কি করতে হবে, ট্রান্সফার করতে হবে, কোনো স্বার্থ নিজের কাছে রাখা যাবে না। তাহলে কি সাব কবলাটা কি আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? এখানে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কথা স্যার বলতে নেই হবে। স্যার, নেই স্যার। সবাই সবাই বলেন, সমস্যা আছে কি? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এবার দানপত্র আর হেবা আমি একসাথে আলোচনা করব। দেখি আমরা, দেখেন, এইভাবে পড়লে কোনো বই পড়া লাগে না, একদম মনে করেন যে মুখস্থ হয়ে যায়। দান, হেবা, তো এটার মধ্যে যদি পার্থক্য আমি যদি বলি, যে দান যে কোনো, মানে ডিসপ্লের উপর আসলে দেখা খুবই টাফ, যে কোনো সম্প্রদায়, তাহলে দান যে কোনো সম্প্রদায়, পক্ষান্তরে হেবা যদি লিখি মুসলিম সম্প্রদায়। তাহলে একদম বেসিক যে পার্থক্যটা দান এবং হেবার মধ্যে, আপনাকে বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? দান কাদের জন্য, হেবা কাদের জন্য বলেন তো? ক্লাসে কিন্তু আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না আজকে, কারণটা কি? ঘুমাই গেছেন সবাই? ঘুম আসে? হুম, সব তো ঘুমাই গেলেন দেখে, হ্যাঁ? ঘুমাইলে হবে মানে জানে ক্লাসে? স্যার, আহ, মুসলিমরা বুঝি না, কোনো কোনো ক্ষেত্রে কি দানের জন্য কিছু করতে পারবে না, মানে দান ব্যবহার করতে পারবে না, নাকি হেবার মাধ্যমে করতে হবে? মুসলিমরা হেবার মাধ্যমে করবে, সোজা কথা। হেবা এবং দান একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, না, এবার হেবার ক্ষেত্রে কিছু আলাদাই নিয়ম থাকে না, যে এত অংশের বেশি করা যাবে না? সেই নিয়মটাই তো বলবো, তো এখনো তো আলোচনা শেষ হয় নাই। না, সেজন্য আলোচনা তো বলছি শেষ যে হয়নি। ওটার ওটার বাইরে যদি কেউ করতে চায়, সেটা কি দানের মাধ্যমে করা যাবে, নাকি ওই হেবাই করতে হবে? এই যে কত বলেন, তিন এটা কি? ভাগের এক অংশ, 1/3। মূল ওয়ান থার্ড? সম্পত্তির 1/3, মূল সম্পত্তির হ্যাঁ, 1/3। মোট সম্পত্তির 1/3, এটা কি হেবার জন্য নাকি দানপত্রের জন্য বলেন? কে বলবে? কে বলতে হেবার, পারবে? এটা হেবার না?
আর কে কে বলতে পারবে দেখি? এটা হেবার জন্য, হেবার জন্য, হেবার জন্য। আর কে? এটা হেবা বা দানের জন্য স্যার। সমস্ত আমি বারবার করে বলেছিলাম, সবসময় কিন্তু একটা কথা বলছি যে হেবা এবং দানের সেম জিনিস, সিনোনিম। ঠিক আছে, হেবা এবং দান কিন্তু এক জিনিস। ঠিক আছে, হেবা এবং দান এক জিনিস। শুধুমাত্র দানটা আসলে মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য, সরি, সকল সম্প্রদায়ের জন্য। 2 নম্বর লিখবেন হেবা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য, নাম্বার 1। নাম্বার 2 লেখেন যে হেবাটা শর্তবিহীন ভাবে করে। ঠিক আছে, লেখেন হেবা শর্তবিহীন ভাবে সকল ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অর্পণ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? শর্তবিহীন ভাবে যেমন করা হয়, আবার হেবাটাও কি বলেন তো, কোনো ব্যক্তির উপর সন্তুষ্টি মর্মে এখানেও কিন্তু শর্তবিহীন অবস্থায় কিন্তু হস্তান্তর করবে। ক্লিয়ার? তবে এখানে একটা কথা আছে, হেবাটা কাদের মধ্যে হয় বলেন তো? মুসলিম সম্প্রদায় স্যার, মুসলিম সম্প্রদায়। না, উম, মুসলিম নিচু সম্প্রদায় জাতীয় তো না? অবশ্যই প্রথম ব্লাড বা ফার্স্ট ব্লাড। ব্লাড। আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম ফার্স্ট ব্লাড কারা, মনে আছে কি? ফার্স্ট ব্লাড কয়জন বলে গেছেন? কতজন? কোরআনিক শেয়ারের কতজন? 12 জন। 12 জন। এটা কি আমি আপনাদের এই ব্যাচে কি আলোচনা করেছি নাকি ল্যান্ডের ব্যাচে? আমার মনে পড়তেছে না। না স্যার, আলোচনা এখানে করে, ডিসকাস করেন নাই। ল্যান্ডের এখানে ওখানে করেন হয়, নাই, এখানে আমাদের করেন গত নাই। ক্লাসে হয় নাই। ও আচ্ছা, সম্ভবত ল্যান্ডের লাস্ট ক্লাসে আমি আচ্ছা, ল্যান্ডের 10 ব্যাচের কোন স্টুডেন্ট এখানে আছেন? ল্যান্ড 10 ব্যাচের কোন স্টুডেন্ট এখানে আছেন ল্যান্ডের? স্যার নাই। আমি কি? কে? পাবেল? জি স্যার। পাবেল, আমি কি লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম তাই না ফারাজ? স্যার গতকাল আচ্ছা করছিলেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওখানে কিন্তু আমি বিস্তর আলোচনা করেছিলাম, এখানেও কিন্তু করব। ঠিক আছে, তো ভয়ের কোনো কারণ নাই। তো এটা হচ্ছে যে হেবাটা হচ্ছে ফার্স্ট ব্লাডের মধ্যে কিন্তু। ঠিক আছে, হেবা হচ্ছে ফার্স্ট ব্লাডের মধ্যে আপনার দিতে হবে। অনেকেই বলে যে হেবা যে কোনো ব্যক্তিকে করা যায়, কিন্তু আসলে না, এটা রং কনসেপ্ট। ঠিক আছে, আমি আপনাদের এই বিষয়গুলো আরো ডিটেল আলোচনা করব ফারাইজ ক্লাসে। ঠিক আছে, টেনশনের কোনো কিছু কারণ নাই। ঠিক আছে, আমি অ্যাজ ইউজুয়াল আলোচনা করে যাচ্ছি ফারাইজে, এবং এগুলো হেবা দানপত্র এগুলো আরো আলোচনা হবে। ঠিক আছে, শুধুমাত্র এটা জেনে রাখেন, এটা কিন্তু হেবাটা কিন্তু আপনি চাইলে যে কাউকেই করতে পারবেন না, ফার্স্ট ব্লাড। ঠিক আছে, তারপরে হেবা বিল আওয়াজটা কি বলেন? হেবা বিল আওয়াজ দলিলটা কি? কে বলবে? মাহবুব বলতে পারবে মনে হয়। আচ্ছা, এটা একটা মানে কোনো কিছু বিনিময়ে একটা প্রতীকী মূল্য ধরে এটা দেওয়া হয়, এবং এটা ফার্স্ট ব্লাড না, এটা যে কোনো কারোর সাথে করা যায়। এক্স্যাক্টলি। তো হেবা বিল আওয়াজের ক্ষেত্রে এখানে কিন্তু ওই হেবার মতো ফার্স্ট ব্লাড নাই। দেখেন, আমি বললাম দানপত্র, হেবা এবং হেবা বিল আওয়াজ তিনটেই কিন্তু দান। ঠিক আছে, তিনটেই কিন্তু দান, কিন্তু পার্থক্য কি? দানপত্র আর হেবার ক্ষেত্রে কি শর্তবিহীন ভাবে দিতে হবে। আপনার কোনো এখানে কোনো মাত্র বিন্দু মাত্র আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না, কিন্তু হেবা বিল আওয়াজের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও সেটা বড় ইন্টারেস্ট না, এটা হচ্ছে সন্তুষ্ট মর্মে। যেমন আপনি আপনার দাদুর সাথে মনে করেন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, বুঝেন কিন্তু আমার কথা, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার দাদুর সাথে রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার দাদু পড়ে গেল, একটু ব্যথা পাইলো, আপনি তার নাতনি বা নাতি, আপনি তারে হাত ধরে টেনে উঠাইলেন, সে আপনার উপর খুশি হয়ে গেল, যে এক প্রকার খুশি হয়ে গেল। ওই খুশি হওয়ার পর ইনস্ট্যান্টলি সে আপনাকে বললো, বা বাসায় এসে বা যে কোনো সময় বললো যে তুমি আমাকে উঠাইলা, তুমি আমাকে বাঁচাইলে বা উঠাইলা, যাও আমার
5 বিঘা সম্পত্তি তোমার আমি দিয়ে দিলাম। আবার অনেক সময় দেখা যাচ্ছে কেউ হজ করে আসলো, হজ থেকে এসে বৃদ্ধ কোনো বয়স্ক লোককে বা আপনার বাবাকে বা মাকে বা যে কোনো কাউকে আপনি জায়নামাজ দিলেন একটা বা কোরআন গিফট দিলেন, সে খুশি হয়ে গেল, তুমি আমাকে জায়নামাজ দিলে, যাও তোমাকে আমি এই প্রপার্টিটা দিয়ে দিলাম বা এই সম্পদটা দিয়ে দিলাম। তারপরে মনে করেন যে আপনি আপনার স্ত্রীর মোহরানার টাকা দিলেন, ঠিক আছে, আপনার স্ত্রী খুশি হয়ে গেল যে তুমি আমার মোহরানার টাকা দিয়ে দিলে, যাও এই সম্পদটা তোমার, বা আমি এই যে আমি একটা কিছু তোমার লিখে দিলাম বা একটা ফ্ল্যাট লিখে দিলাম। তার মানে বিষয়টা বুঝতে পারছেন, এখানে এক্সচেঞ্জ থাকবে। তাহলে হেবাবিল এওয়াজে কি হবে, ইন্টারেস্ট এবং এক্সচেঞ্জ থাকবে, কিন্তু সেটা কি খুশি হয়ে বা সন্তুষ্ট মর্মে। বিষয়টা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমরা সাব কবলা দলিলে কি করি, যে আমার দলিলের দাম, আমার জমির দাম 5 লক্ষ টাকা, তুমি 5 লক্ষ টাকা দিয়ে কেনো। এখানে কিন্তু কারণ পারস্পরিক সম্পর্ক কিন্তু নেই। কিন্তু হেবাবিল এওয়াজটা যাদের মধ্যে হয়, এটা আপনার নিজের পরিবারের লোকজন বা আশেপাশের কেউ হতে পারে। অর্থাৎ আমরা জানি কোরআনিক শেয়ারের 12 জন, এই 12 জন সম্পত্তি পাই, রেজিডিয়ারি হিসেবে পাই, আর ডিকে মানে ডিস্টেন্স টেন্ডারশিপ হিসেবে দূরবর্তী আত্মীয়রা সম্পত্তি পায়। তো এরকম হেবাবিল আওয়াজের ক্ষেত্রে এই 3টা ফলো করতে হবে, পৌরাণিক শেয়ারার এবং ডিকে যারা পার্শ্ববর্তী যারা আত্মীয় স্বজন আছে। মোট 19 শ্রেণীর লোক আছে, স্তর আছে, এরকম 4টা 5টা স্তর আছে। এটা কিন্তু আলোচনা করে দেব ইনশাল্লাহ ফারাইজ ক্লাসে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হেবাবিল আওয়াজটা আমাদেরকে ক্লিয়ার হয়েছে কিনা, যদি বুঝতে না পারেন তাহলে কাইন্ডলি কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। হেবাবিল আওয়াজের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? স্যার হেবা আর হেবাবিল আওয়াজের মধ্যে পার্থক্যটা বললে একটু সুবিধা হতো স্যার। আজিজ ভাই, আমি বললাম যে হেবাটা হচ্ছে, মনে করেন যে আপনার উপরে কেউ সন্তুষ্ট হয়েছে, ঠিক আছে, কেমন সন্তুষ্ট, স্যাটিসফাইড। তো এখানে আপনি আপনার নাতির উপরে সন্তুষ্ট হয়েছেন বা খুশি হয়েছেন, এখানে আপনি তারে 5 শতক জমি দিয়ে দিলেন, ক্লিয়ার। আপনি কিন্তু তার কাছ থেকে কোনো এক্সচেঞ্জ করেন নাই বা কোনো ইন্টারেস্ট নেন নাই বা কোনো কিছু বিনিময় নিয়েছেন বলেন। আপনার নাতি বা আপনার ছেলে তার উপর আপনি খুশি হয়েছেন, খুশি হওয়ার পরে তার কাছ থেকে কোনো কিছু নিয়েছেন, বিনিময় হয়েছে, আপনাদের কনসিডারেশন হয়েছে বলেন আজিজ ভাই, হুম। হয়েছে কিনা? না। হয়নি। আপনি খুশি হয়েছেন, বিনিময় সম্পত্তিটা আপনি দিয়ে দিলেন আপনার সন্তানের, তাহলে এইটা হচ্ছে হেবা। আর হেবাবিল আওয়াজ কি, আপনি কোনো কিছু একটা অংশ নিলেন, সেটা ছোট্ট কোনো অংশ বা কোনো একটা অংশ যেটা আসলে আপনি যে জমি আরেকজনকে দিচ্ছেন, সে জমির দাম দেখা যাচ্ছে 10 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, কিন্তু সামান্য একটা ছোট জিনিস আপনাকে দিয়েছে, সেটা আপনি খুশি হয়ে অত বড় সম্পত্তিটা আপনি দিয়ে দিলেন। মানে এখানে কনসিডারেশন আছে, বাট ওই কনসিডারেশনটা ওই জমির দামের কনসিডারেশন না, সামান্য ছোট একটা জিনিসের বিনিময়ে আপনি খুশি হয়ে বড় একটা জিনিস দিয়ে দিলেন। বিষয়টা ক্লিয়ার? তাহলে মোট কথা হচ্ছে হেবাবিল আওয়াজটা হচ্ছে কোনো কিছু বিনিময়ে, আর হেবা হচ্ছে কোনো। বিনিময়, কিন্তু সেই বিনিময়টা ওই সম্পত্তির অংশে কিন্তু না। যেমন মনে করেন আপনি আপনার নানারে একটা কি দিলেন, তসবি দিলেন বা জায়নামাজ দিলেন, আপনার নানা এত খুশি হয়ে গেল যে তুমি ছোট মানুষ আমার হয়ে তসবি বা জায়নামাজ দিলে, যাও তোমার এই জমিটা আমি দিয়ে দিলাম। তা তসবি আর জায়নামাজ যে যেটা ভ্যালু, সেটা কি জমির ভ্যালুর সাথে যায়? না, যায় না। বলেন তো, যায় না। তার মানে বিষয়টা আপনার ছোট ছোট কনসিডারেশন বা বিনিময় থাকবে। যেমন আপনি বাসর করে আপনার স্ত্রীকে যে মোহরানের টাকা দিয়ে দিলেন, আপনার স্ত্রী এত খুশি হয়ে গেল, তার বিনিময়ে বললো যে যাও তোমার আমি এই প্রপার্টিটা লিখে দিলাম। বিষয়টা বুঝতে পারছেন? এরকম ছোট ছোট কনসিডারেশন থাকবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে বন্টন নামার দলিল। তো বন্টন নামার দলিলটা কি, যে যারা ওয়ারিশ, আমরা যারা ওয়ারিশ বা যারা ওয়ারিশ থাকে, তারা কি হয়, নিজ নিজ সাহাম প্রাপ্ত, সাহাম প্রাপ্ত মানে মালিকানা প্রাপ্ত বা অংশ, সাহাম মানে অংশ, ঠিক আছে। সাহামটা আমি লিখে দিব, যে এটা আরবি ভাষা, যে এই যে সাহাম প্রাপ্ত, প্রাপ্ত বানানো কি, এই যে সাহাম প্রাপ্ত হয়ে
বা শরিকরা নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে অর্থাৎ মালিকানার অংশীদার হয়ে, ঠিক আছে, যখন নিজেদের মাধ্যমে, ঠিক আছে, ওয়ারিশ মূলে নিজেদের সম্পত্তি ভাগ করে নেয়, তখন সেটাকে বলে বন্টননামা দলিল। আর এই বন্টননামা দলিলের ক্ষেত্রে কি লাগে? ফারাইজ লাগে কিন্তু, ঠিক আছে, ফারাইজ জানা লাগে। যেমন যে দেখেন বিষয়টা যদি এইভাবে আমরা আলোচনা করি, মিস্টার আচ্ছা, এক্স, বন্টনামা দলিল ক্ষেত্রে কি শুধু ওয়ারিশ গুলি হতে হবে, না অন্য ওই যে খতিয়ানে যারা মালিক পদ থেকে বন্টনামা করতে হবে? এটা বন্টননামা দলিল ওয়ারিশ হতে পারে, কিংবা নিজেদের গোষ্ঠীর লোক হতে পারে। গোষ্ঠীর লোক কেমন? ওই যে ডি কে, যেটাকে বললাম যে, মনে করেন যে আপনার বাবা, এই যে আপনার ফাদারের একটা দুইটা তিনটা ডটার আছে, কোনো পুত্র সন্তান নেই, তাহলে এই যে আপনার বাবার যে সম্পত্তি, এই সবাই কি কন্যারা পাবে? সম্পত্তি কি সব কন্যারা পাবে? বলেন। না, না। সব তো ছেলে না হলে তো আবার ব্যাক করবে উপরের দিকে। যদি ছেলে যদি না থাকে, তাহলে এই সম্পত্তির একটা অংশ কিন্তু এই যে আপনার ফাদারের যদি কোনো ভাই থাকে, তার যদি সন্তান থাকে, তাহলে কিন্তু অংশ পাবে, হুম। ঠিক আছে। আবার এই এই অংশটাকে আমি বলছি যে ডিকে, যে বন্টননামা দলিলের মাধ্যমে কিন্তু যদি কোনো কন্যা যদি থাকে, যদি কোনো ছেলে ওয়ারিশ না থাকে, তাহলে তারাও কিন্তু এই বন্টনের মধ্যে প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু বাবা যদি আবার বেঁচে থাকা অবস্থায় বুদ্ধি করে এই সন্তানদের যদি আবার হেবা করে দিয়ে যায়, তাইলে কিন্তু কই ভাই কিন্তু কার পাবে না। বিষয়টা বুঝেছেন? তাহলে স্যার এই এখন ক্ষেত্রে হেবা তো আর সম্পূর্ণ করতে পারবে না, হেবা তো করতে পারে মাত্র তিন হেবা ভাগের এক সম্পূর্ণ ভাগ, বাকি করতে দুই ভাগ পারবে না। আবার পাবে। আরো তো আছে, হেবা যদি না পারে, 1/3 হেবা করলো, বাদ বাকি অংশ তো তাকে অন্যভাবে তো দিতে পারে। শুধু হেবা মূলে কি দিতে পারে? আর দিতে পারে না। দেখা যাচ্ছে যে কিছু বন্টন মূলে দিল, জমি তো পূজায় দেওয়া যায়, সম্ভব তো। কিছু বন্টন মূলে দিল, বাকিটা হেবা মূলে দিল, ঠিক আছে। আবার কিছু ওসিয়ত করে দিয়ে গেল যে আমার এই জমি, ওসিয়তনামা দলিল কি, যে আমার এই সম্পত্তি মৃত্যুর পরে আমার কন্যা মালিক হবে। ওসিয়ত করে যায় না অনেকে, করে কিনা? বিষয়টা বুঝতে পেরেছেন? ওসিয়তনামা দলিলের কি নাম শুনেছেন? যে আমার এই সম্পত্তির মালিক আমি এখন নিজে, আমি মারা যাওয়ার পরে আমার এই দুই সন্তানের মালিক হবে আমার এই সন্তান। এগুলোকে ওসিয়ত করে যায়। তা বিভিন্ন ভাবেই আসলে চাইলে আইনে যেখানে বাধাপ্রাপ্ত আছে 1/3, কিন্তু বাবা চাইলে বিভিন্ন দলিলের মাধ্যমে তার সন্তানদের বা মেয়েদেরকে পুরা দিয়ে যেতে পারে, স্যার ঠিক এটা আছে। সম্পূর্ণ আর উইল একটা করে জিনিস দিতে মনে পারে না? রাখবেন, আর একটা জিনিস মনে রাখবেন, বাবা একজন ব্যক্তি, তার সম্পত্তি, আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। দেখেন আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আরেকটু ক্লিয়ার করে দিই। বাবা তার সম্পত্তি তার জীবদ্দশায় সে চাইলে যে কাউকে ওয়াক্ফ করতে পারে, দান করতে পারে, হেবা করতে পারে, ঠিক আছে। হেবা দেখা যাচ্ছে 1/3 করলো, সে চাইলে বাকি সম্পত্তি ওয়াক্ফ করতে পারে। আবার চাইলে আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে ওসিয়ত করতে পারে। সে চাইলে তার সম্পত্তি তার সন্তানদের কিন্তু বঞ্চিত করতে পারে। অনেকেই বাবা মার বিরুদ্ধে মামলা করে। দেখেন, বাবা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি বাবার সম্পত্তি যদি রেখে যায়, মৃত ব্যক্তির সম্পত্তি রেখে যাওয়ার পরে তার সন্তানরা যারা আছে তারা কিন্তু বন্টন দলিলের মাধ্যমে ভাগ করতে পারবে। কিন্তু বাবা বেঁচে থাকা অবস্থায় যদি বলে আমার সন্তানদের আমি 1 শতক জমিও দিব না, তাহলে সন্তানকে কিচ্ছু করার ক্ষমতা নেই, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। প্ল্যানের এটা আমি আমরা, বন্টনামা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বন্টনটা জি, তো উত্তরাধিকার সূত্রে শুধু যে বন্টিত হবে তা না, ফরিদ সূত্র তো আমরা দেখি বন্টনামা দলিল হতে। হ্যাঁ সেটা দেখেন ফরিদ সূত্রে কিভাবে হয়। যেমন মনে করেন, বন্টন মানে কি বলেন, আমি একটু বলি। বন্টন মানে কি বলেন? বন্টন মানে কিন্তু বন্টন মানে ভাগ। বিভাগ করে দেয়া, বিভাজন করে ভাগ, দেয়া। বন্টন মানে কিন্তু ভাগ। এই ভাগটা ওয়ারিশদের মধ্যে হতে পারে,
ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মনে করেন এই ওয়ারিশদের মধ্যে আবার যারা সম্পত্তি কিনছে, খরিদ সূত্রের মালিক বা বিক্রয় কবলা বা সাব কবলা সূত্রে মালিক, তাদের সম্পত্তিও কিন্তু তাদের ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। এই বন্টন সব ক্ষেত্রে হয়, কিন্তু বেসিক্যালি যেটা বন্টন বলতে আমরা বুঝি, আলাউদ্দিন ভাই যেটা বলেছে খরিদ মূল্যে সাব কবলা দলিল, এটা ঠিক আছে, বাট বন্টন বলতে আমরা অ্যাবসলিউটলি বুঝাই, এটাই বুঝি যে ওয়ারিশদের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা, এটা হচ্ছে বন্টনের বেসিক জিনিস। ঠিক আছে, এখন এই বন্টনের ক্ষেত্রে কিন্তু ফারায়েজ জানা লাগে। কারণ এই যে মিস্টার এক্স মনে করেন যে 15 শতক জমি রেখে গেল, তার ওয়ারিশ 1 2 3 4 5, সান 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 ডটার ওয়াইফ। তো এখন যদি মৃত ব্যক্তির সম্পত্তি আহ যদি তার 2 পুত্র থাকে, 3 পুত্র থাকে, 1 কন্যা থাকে, বা যদি ওয়াইফ থাকে, এটা ওয়াইফ, ঠিক আছে, এটা ওয়াইফ, এরপর ওয়াইফ, 3 সন্তান 2 কন্যা, হ্যাঁ, আর হচ্ছে যে 1 ওয়াইফ থাকে, তাহলে কে কতটুকু অংশ পাবে, এটা কিন্তু আপনাদের ফারাইজ ক্লাসে দেখাবো। ঠিক আছে, এটা কিন্তু লাগবে, না হলে কিন্তু ভেটিং করতে পারবেন না। যাই হোক, স্যার বন্টন নামা মোটামুটি স্যার বন্টন নামা দলিল যদি আমি করতে যাই তাহলে কি ওটা শুধুমাত্র ফারাইজ অনুসারে ওই হিস্সা অনুসারেই করতে হবে, নাকি দেখা গেল যে আমি না বড় ছেলেকে বেশি দিলাম বা আর মেয়েরে আমি কম দিলাম, এরকম ইচ্ছে মতো কি ভাগ করা যাবে না না, বন্টন নামা দলিলে? ইচ্ছা মতো আপনি কিভাবে ভাগ করবেন, একদম শরিয়া ভিত্তিক আপনাকে ভাগ করতে হবে। শরিয়া ভিত্তিক প্রথমত, এই যে যেমন এটা মনে করেন, আমি একটু জুম করি, এই যে মনে করেন রহিমুন্নেসা, ঠিক আছে, এই যে রহিমুন্নেসা মনে করেন এটা, এই যে কোব্বাত আলীরটা ধরি, যেহেতু ইনি পুরুষ, এই কোব্বাত আলী দেখেন এখানে কতটুকু অংশ মালিক, দেখেন তো, কে বলতে পারবে কতটুকু অংশ হিসেবে মালিক, কে বলবে? 1 আনা 14 গন্ডা 2 ক্রান্তি। 1 আনা 14 ঘন্টা 2 14 ক্রান্তি। ঘন্টা 1 আনা 14 গন্ডা 2 ক্রান্তি। 2 ক্রান্তি। এখন এই কব্বত আলী কিন্তু এই 1 আনা 14 ঘন্টা 2 কি ক্রান্তিতে মালিক। তার দাগে জমির পরিমাণ কত দেখছি, 1.17। এখন সে যদি মারা যায়, তার সম্পত্তি কিন্তু যখন তার ওয়ারিশ থাকবে, 1 জন 2 জন 5 জন 6 জন, যারাই থাকুক না কেন, কতটুকু সম্পত্তি বন্টন হবে বলেন তো? কোব্বাত আলীর ওয়ারিশরা, তার সন্তানেরা কতটুকু সম্পত্তি পাবে বলেন? 1.17। 1.17, তাই তো? 1.17 বেশি কি তার ওয়ারিশটা পাবে? না এখন স্যার। প্রথমত যখন ভেটিং করব, তখন এই কোব্বাত আলীর দাগে জমির পরিমাণ কত সেটা বের করব। বের করার পরে এভাবে তাদের চেন টানবো, চেন টানার পরে তার যে ওয়ারিশ আছে, ওয়ারিশদের নাম লিখবো। নাম লেখার পরে এই যে ফারায়েজের সূত্র ধরে এই 1.17 শতাংশ জমির মধ্যে কে কতটুকু অংশ পাচ্ছে সেটা তার নিচেই লিখতে হবে। লেখার পরে যে যতটুকু অংশ পাচ্ছে সে ততটুকু অংশ বিক্রি করবে, বুঝছেন? এখন দেখা যাচ্ছে একজন পাইলো 24 শতাংশ, সে যদি পুরো 1.17 শতাংশ বিক্রি করে তাহলে হবে? হবে না। এই জন্য ভেটিংটা করতে হবে। এই জন্য আমি বলেছি ফারাইজটা আপনাদের জানতে হবে। আপনারা আস্তে ধীরে একটু ইয়ে করেন, এত ফাস্ট হবেন না, তাহলে পরে গুলাই যাবে। আমরা আগে একটু আলোচনা করি, তারপরে দেন আপনারা সামনে আগান, বুঝতে পারবেন আস্তে আস্তে। তো তারপরে কোনটা বললাম, বন্টন নামার পরে কি বলেছিলাম, যে ওসিয়তনামার দলিল। ওসিয়তনামার দলিলটা কি একটু আগেই বলেছি, বলেন তো? যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার উত্তরাধিকারদের মধ্যে কি করে, কি করে বলেন, কে বলবে? আমি ওসিয়ত কিন্তু করে। ল্যান্ডে পড়িয়েছে, কিন্তু কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে তার উত্তরাধিকারের মধ্যে যদি ওসিয়তকারী ব্যক্তির কি করে বলেন, এই আলাউদ্দিন ভাই বলেন, বলতে পারবেন? মেহেদী ভাই বলতে পারবেন? জি এই জি পাবেল, জি বলছি, পাবেল জি বলেন। জি বলছি। ওসিয়ত হ্যালো। ওসিয়তনামার দলিল খুবই খুবই লজ্জাজনক, যারা পুরাতন 3 স্টুডেন্ট তারা ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আর যে অবশিষ্ট অংশ থাকবে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। 1/3 পারবে, তাই তো? অবশিষ্ট জি 2/3 জি উত্তরাধিকারের মধ্যে সবাই উত্তরাধিকার যারা আছেন
জি, সবাই হ্যাঁ, তো সমানভাবে এইটা এত ফারাইজ অনুযায়ী বলছি যে, বন্টিত হবে। তাহলে কেন এটা বলতে এত দেরি হলো কেন বলেন তো? না, আমার হুম, এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। ঠিক আছে, তো এই হলো বিষয়। তারপরে বলেন উইল দলিলটা কি বলেন? আমি আর উইল স্যার দলিলকে মাহবুব স্যার বলেন। একটু উইল স্যার মাহবুব, ওসিয়তটা একটু ক্লিয়ার হতে পারেনি স্যার। এক আচ্ছা তৃতীয়াংশ ওসিয়তটা কি? যে ওসিয়তকারীর মৃত্যুর পর যদি তার সেটা উত্তরাধিকারীরা বুঝতে যদি পারছি দাবি উত্থাপন করে যে স্যার। ওসিয়তকারী ওসিয়ত ওসিয়ত করে গেছে, মানে সে এক প্রকার একটা মানে জবান দিয়ে দেওয়া, বা আমার সম্পত্তিগুলা আমি মরে যাওয়ার পরে এই কাজে ব্যবহার হবে, বা এই উত্তরাধিকারীরা পাবে, ঠিক স্যার আছে? সেটা আছে একটা স্যার। মূলত ওসিয়ত করে গেল, ঠিক আছে? সে মানে এটা কি বলবো, যে এটা আইনের ভাষায় কিন্তু ওসিয়ত আপনারা যে যেভাবে নিতে পারেন। ওসিয়তটা যদি বলেন আহ ঘোষণা করে গেল, এটা বলতে পারেন, বা ব্যক্ত করে গেল, বা হচ্ছে যে শপথ করে গেল, আপনারা যে যেভাবে বলতে পারেন, কিন্তু আইনের ভাষায় ওসিয়ত মানে ওসিয়তে, কিন্তু এর কোনো সিনোনিম আসলে হয় না। অর্থাৎ স্যার যদি এরকম হয়, ওসিয়তকারী ব্যক্তির উত্তরাধিকারের মধ্যে সবাইকে না দিয়ে ওই ব্যক্তি যদি বলে যে একজনকে বা তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকবে, মনে করেন যে একটা সম্পত্তি আমি বলি, তারপর প্রশ্ন করেন, যে একটা সম্পত্তি মনে করেন 15% সম্পত্তি, তো এখানে 1 2 3 4 জন, ঠিক আছে? এখন এই মিস্টার এক্স একজন বাবা, তার 4 সন্তান, ঠিক আছে? এখন মিস্টার এক্স বলতে পারে এই 15% জমির মধ্যে 5% জমি আমি স্পেশালি আমার এই তৃতীয় সন্তানকে আমি দিয়ে যাব, বুঝেন? দিয়ে গেল, ওসিয়ত করে গেল, বাকি থাকলো কতটুকু জমি বলেন তো? দশ বলেন দশ কতটুকু শতাংশ অংশ? দশ দশ শতাংশ এখন এই যে ওসিয়ত করে গেল, ওসিয়ত করে তার এগেনস্টে একটা দলিল করে গেল, অর্থাৎ তৃতীয় স্থান এই সম্পত্তি কিন্তু পাচ্ছে। শুধু পাচ্ছে তা না, এই যে বাবা তার ওসিয়ত করে গেল, নিশ্চয়ই তার ওই যে অনেকটা বলতে পারেন যে তার কাজের উপর খুশি হয়ে হেবাবিল আওয়াজ, তাই না? হেবাবিল আওয়াজের ক্ষেত্রে কি থাকে, একটা স্বার্থ থাকে। এখানে কিন্তু স্বার্থ কিন্তু কিন্তু না, আপনি এটা বলতে পারেন হেবার মতো, কিন্তু নট অ্যাবসলিউটলি হেবা কিন্তু না, ঠিক আছে? বাবা তার তৃতীয় সন্তানকে ওসিয়ত করে গেল, এটা বিভিন্ন কারণ হতে পারে। দেখা যাচ্ছে তৃতীয় সন্তান দেখা যাচ্ছে তার অর্থ সম্পদ কম থাকতে পারে, বা সে অক্ষম হতে পারে, বা সে কোনো কারণে ডিজেবল হতে পারে, যাই বলেন না কেন, বিভিন্ন কারণে বাবা মনে করলো যে তার আমি কিছু সম্পত্তি দিয়ে যাব ব্যক্তিগতভাবে, সে ওসিয়ত করলো এই যে তৃতীয় সন্তানের কাছে 5% জমি দিয়ে দিল, আরো যে 10% থাকছে, এই 10% জমির মালিক কারা হবে বলেন তো ওই ব্যক্তির মৃত্যুর পর? বাকি 4 সন্তানই তো হবার কথা স্যার। তার সন্তান, মানে এই ডিসেবল যে ব্যক্তি, ইনিও কিন্তু পাবে, কিন্তু ওয়ারিশ মোতাবেক। অর্থাৎ এভাবে যদি আপনারা লেখেন যে উত্তরাধিকারদের মধ্যে সবাইকে না দিয়ে যদি একজনকে বা কোনো তৃতীয় ব্যক্তিকে যদি মৃত ব্যক্তি প্রদান করে থাকেন, এবং ওই ওসিয়তকারীর মৃত্যুর পর যদি তার উত্তরাধিকাররা দাবি উত্থাপন করেন, তাহলে হ্যাঁ, যাকে সম্পত্তি ওসিয়ত করা হয়েছে সেই ব্যক্তি সম্পত্তির 1/3 পাবেন, এবং অবশিষ্ট সম্পত্তির মালিক উত্তরাধিকার সবাইকে কি বন্টন করা হবে, ঠিক আছে? এবার বলেন কে বোঝেন নাই? আবার বলবো, সাহস জি করে স্যার। বলেন বোঝেন নাই, আবার বুঝতে বলেন পারছি। কে বোঝেন নাই বলেন। স্যার 1/3 পার্টটা বুঝিনি। 1/3 পার্টটা কে বলবে মাহবুব, বলেন 1/3টা কি বলে দেন তো, আমি কি বললাম সেটা বলেন, বুঝাই বলেন দেখি। আচ্ছা আলাউদ্দিন বলেন, আলাউদ্দিন ভাই বলেন। 1/3 1/3 বলতে সম্পত্তির 3/1 বোঝায়। মোট সম্পত্তি এক 3/1 তৃতীয়াংশটা কি ওনাকে বোঝান, 1/3টা কি, এটা আপনাদের ক্লাস নিয়েছি, ওনাকে বুঝান। আচ্ছা এক আমি তৃতীয়াংশ বলি, বলতে। হ্যাঁ বলেন। আচ্ছা বলুন, আপনি বলুন। দেখেন নিশাত তো, তাই তো? নিশাত, দেখেন বিষয়টা আমি নাবিলা স্যার। বলি। নাবিলা, বিষয়টা হচ্ছে মনে করেন আপনার যে কোনো ব্যক্তি, আপনার বাবা
ঠিক আছে, কোন একটা সন্তানকে মনে করলো সে আর্থিকভাবে সে একটু দুর্বল, বা সে হতে পারে অসুস্থ, বা সে হতে পারে ডিসেবল, বা যে কোনো কারণেই হতে পারে, বা এই কারণ ছাড়াও অন্য কারণও থাকতে পারে। তো বাবার কাছে যদি মনে হয় যে আমি আর এই সন্তানকে একটু সম্পত্তি বেশি দিব, ঠিক আছে, এবং এটাকে বলে ওসিয়ত, মানে ইচ্ছা। আর একটা ভালো সিনোনিম মনে পড়ছে, দেখেন, ওসিয়ত মানে ইচ্ছা, ইচ্ছাও বলতে পারেন। ঠিক আছে, যে বাবার ইচ্ছা যে আমি মৃত্যুর পরে আমার এই সম্পত্তির অল্প কিছু অংশটা আমি আমার এই সন্তানকে দিয়ে যাব। সেটা কিন্তু 1/3 এর বেশি না। তো বাবার যদি সম্পত্তি যদি যতটুকু হবে, তার 3/1 ভাগ কিন্তু সর্বোচ্চ সে ওসিয়ত করতে পারবে, দানের মতো। ঠিক আছে, তাহলে এটা বাবা ওসিয়ত করে গেল যে আমি মৃত্যুর পরে আমার এই সম্পত্তির এতটুকু অংশ আমার এই সন্তানকে দেওয়া হোক। এই যে বাকি যে সম্পত্তি থাকবে, ওই সম্পত্তির অংশ ওই সন্তান সহ যাকে ওসিয়ত করা হয়েছে সেও কিন্তু বঞ্চিত হবে না, বাকি সম্পত্তির অংশও কিন্তু ভাগ পাবে। নাবিলা, বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, ওসিয়তটা কি আমি আমার বাবাকে আমার মানে ওনার সন্তানদেরকে শুধু বন্টন করতে পারবে, নাকি আমার চাচাতো ভাই বা খুশি হয়ে অন্য কাউকে বন্টন করতে পারবে? এটা হচ্ছে উত্তরাধিকার, উত্তরাধিকার যারা, তার উত্তরাধিকার যারা, অর্থাৎ যে উত্তরাধিকার কারা, 12 জন, তাই না? উত্তরাধিকার প্রথম শ্রেণীর যারা উত্তরাধিকার তাদের, সোজা কথা, এক কথায় প্রথম শ্রেণীর উত্তরাধিকার যারা, তারা। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এবার উইল দলিল। উইল দলিল গুলো কি বলবো, আলোচনা করার দরকার নাই। উইল দলিল, নাদাবি দলিল, এগুলো আপনারা শিটে দেখে নিয়েন। বাইনামা দলিলটা একটু জাস্ট বলে দিই, যেটা আলোচনা করতে। বাইনামা দলিল একেবারে সংক্ষেপে, হ্যাঁ, বেশি কথা বলবো না, সংক্ষেপে বলে দিই। যে মনে করেন যে এই একটা সম্পত্তির দাম 5 লক্ষ টাকা, ঠিক আছে। তো আপনি এই সম্পত্তিটা কিনতে ইচ্ছুক, ঠিক আছে। তা আপনি আমার কাছ থেকে কিনবেন, আপনি এটা আমার সাথে একটা চুক্তি চাচ্ছেন। বাইনামা মানে কি, একটা দলিল, কিন্তু চুক্তি দলিল। সব দলিলের চুক্তি, বাইনামা দলিলও একটা চুক্তি দলিল। অর্থাৎ আপনি যে জমিটা কিনবেন, আপনার কাছে এত টাকা এখন নাই বা আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকার জায়গায় আপনি 2 লক্ষ টাকা দিলেন। এই 2 লক্ষ টাকা দেওয়ারও বিনিময়ে আপনি একটা দলিল করে নিলেন, ঠিক আছে, যে বাকি টাকা দেওয়ার পরে আমি জমি রেজিস্ট্রি দিব। এই যে 2 লক্ষ টাকার বিনিময়ে যে আপনি যে দলিলটা করলেন, এটাকে বলা হয় বায়না দলিল। ঠিক আছে, এই বায়না দলিলের সম্পন্ন হওয়া 6 মাসের মধ্যে, হ্যাঁ, 6 মাসের মধ্যে, অথবা দলিলের মধ্যে নির্ধারিত যে সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু জমি রেজিস্ট্রি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বায়না দলিলের মেয়াদ আগে ছিল 3 মাস, এখন আপনারা 6 মাস, 6 মাস সময় পাবেন। অথবা দলিলের ভিতরে নির্ধারিত দুই পক্ষের আলোচনা সাপেক্ষে, অর্থাৎ আপনি যার সম্পত্তিটা ক্রয় করবেন, তার সাথে একটা আলোচনার মাধ্যমে যে আমি এই কয়দিনের মধ্যে বাকি টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করে নিব। অর্থাৎ দলিলের মধ্যে নির্ধারিত সময়, দুই পক্ষের আলোচনা সাপেক্ষে এই সময় অথবা 6 মাসের মধ্যে মূল দলিল রেজিস্ট্রি করে নিতে হবে। আগে বাইনামা দলিল রেজিস্ট্রি করতে হতো না, এখন বাইনামা দলিল কিন্তু মূল দলিলের মতো সাব রেজিস্ট্রার অফিসে যে রেজিস্ট্রি করতে হয়। ক্লিয়ার? বাইনামা দলিল বুঝতে পারছি আমরা। এরপরে দখলনামা দলিল, রায় দলিল, ডিক্রি দলিল, এই বিষয়গুলো আপনারা শীট দিকে পড়ে নিবেন, এগুলো আলোচনা করব না। এখন আমরা ভেটিং এ চলে যাব। ঠিক আছে, আজকে আপনাদের কি কি টপিক ছিল বলেন তো? একটা ছোট্ট কোশ্চেন ছিল। জি, বলেন। তাহলে হেবা আর ওসিয়তের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কোনটা হলো, যে ওসিয়ত উত্তরাধিকারদের মধ্যে করতে হয় আর হেবাটা হচ্ছে শুধু ফার্স্ট ব্লাড রিলেশনের মধ্যে? ফার্স্ট ব্লাড হেবা এবং ওসিয়তের মধ্যে সূক্ষ্ম আসলে পার্থক্য যেটা বললেন ওইভাবে যদি বলেন, তাহলে বলি যে হেবাটা আসলে সন্তুষ্ট মর্মে, ওসিয়ত তো সন্তুষ্ট মর্মে, নাম্বার 1। হেবা শর্তবিহীন ভাবে দেয়, ওসিয়ত শর্তবিহীন ভাবে কি দেয়? ওসিয়ত কি শর্তবিহীন ভাবে দিচ্ছে বলেন তো? এখানে কি ইন্টারেস্ট থাকছে কিনা? একটু হ্যাঁ, সূক্ষ্ম চিন্তা করে দেখেন তো, ওসিয়তের মধ্যে ইন্টারেস্ট থাকছে কিনা, ভাবেন তো। মানে ওসিয়ত তখনই ওটা ওসিয়ত বলা হবে যখন ওর মধ্যে একটা নির্দিষ্ট কারণ উল্লেখ থাকবে যে এই কারণে দেয়া হলো। স্পেসিফিক গ্রাউন্ডস আছে কিন্তু ওসিয়তের মধ্যে, পার্থক্য তো আছেই।
ওসিয়তও কিন্তু দেখেন, ওসিয়ত কি করতেছে, বাবা মনে করতেছে, ফিল করতেছে যে আমি আমার এই সন্তানকে দিব। কেন দিবে বলেন তো? সে কেন এক সন্তানকে বেশি দিতে চায়? সে সন্তানরা হয়তোবা তার বাবাকে বেশি করে টেক কেয়ার করতেছে, হতে পারে সেই সন্তান ডিসেবল, বা হতে পারে সেই সন্তান হচ্ছে যে ওয়ার্কলেস, বা বিভিন্ন কারণ হতে পারে, তাই না? নাহলে বাবা কি কখনো তার সম্পত্তি এক সন্তানকে কি বেশি দিতে চাইবে? কোনো না কোনো কারণ থাকবে। এখানে কিন্তু সামান্য কনসিডারেশন বা ইন্টারেস্ট থাকে। এটা আসলে খুবই সূক্ষ্ম, কিন্তু এটা আসলে ওই আহ দলিল করা, যেমন দেখা যাচ্ছে যে অনেকে হেবা দলিল করে, এটা কোনো স্পেসিফিক গ্রাউন্ডস থাকে না। অনেকে হেবা করে দেয়, অনেকে ওসিয়তনামা দলিল করে দেয়, এটা যে যেরকম ইচ্ছা মতো, বুঝছেন? স্যার এই ওসিয়তটা কি মৃত্যুর পরে কার্যকরী হয় না, আর হেবাটা তো মনে হয় সাথে সাথে কার্যকর হয়ে যায়, এমন হ্যাঁ, পার্থক্য? আর একটা পার্থক্য, গুড কোয়েশ্চেন বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওসিয়তটা কিন্তু মৃত্যুর পরে কার্যকর হবে। গুড কোয়েশ্চেন। ওসিয়ত কিন্তু, এটা আরেকটা পার্থক্য। ওসিয়ত ওই ব্যক্তির, অর্থাৎ দান যে করে, দাতার মৃত্যুর পরে কার্যকর হবে। ঠিক আছে? ওসিয়ত উনি তো বলেই যাচ্ছে আমি মৃত্যুর পরে এই সম্পত্তি পাবে। থ্যাংক ইউ সো মাচ, এটা একটা বিগ কোয়েশ্চেন। ঠিক আছে? এটা একটা valid। ওকে, যাই হোক, ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে যখন লেকচার শিটটা হাতে পাবেন, তখন আপনারা আরো বিষয়গুলো ডিটেলস জানবেন। এবং ফারাইজ ক্লাসে আমি ইনশাল্লাহ, ওই ফারাইজ ক্লাসের দিন আমি কোনো ভেটিং রাখবো না। ইনশাল্লাহ ওই দিন আমি পুরো 2 ঘন্টা আপনাদের 12 জন কোরআনিক শেয়ারা যারা আছে এইটা, তারপরে 19 জন যারা স্তরে আছে, এই সমস্ত বিষয়, এবং আমি পুরোপুরি ভাবে আমি আলোচনা করে দিব। যেটা কিন্তু ল্যান্ড ম্যানেজমেন্ট ক্লাসে, শেষ ক্লাসে কিন্তু আমি পুরোটা মনে হয় পাবেল আলোচনা করেছিলাম কি? পুরোটা কি আলোচনা করেছিলাম? জি স্যার, করেছিলেন। আচ্ছা, এই ক্লাসে কোনটা ইনশাল্লাহ কোনটা আগের ব্যাটিংটা? না, আলাউদ্দিন ভাই, এটা আপনারা আপনাদের ল্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে নতুন আপডেট হয়েছে, তো এখানে ফারাইজের একটা ক্লাস অ্যাড হয়েছে, যেটা আপনারা পান নাই, কিন্তু এখানে পাবেন আপনারা। আপনারা তো আগের ব্যাচের স্টুডেন্ট, অনেক আগের, আপনাদের সময় এগুলো ছিল না। জি 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 কোর্সের প্রত্যেকটা কোর্স কিন্তু আপডেট হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা কোর্স আপডেট করি। ঠিক আছে? সো এটা আপনার নিজ দায়িত্বে আপনারা এটা আমি বলেছি সবসময় কোচিং কর্তৃপক্ষের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আমি হই কি, কোর্স গুলো নিয়মিত আপডেট করি, স্টুডেন্টের জন্য যেগুলো আপডেট করার দরকার করি। তো আপনারা এই জন্য কোর্স করার পরে কোচিং থেকে আপনারা মানে একদম বিচ্ছিন্ন হয়ে যাবেন না। আপনারা সবসময় কানেক্টেড থাকবেন কোচিং কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে, তাহলে এই ক্লাসগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। লেকচার শিটও পাবেন, ক্লাসও পেয়ে যাবেন। আপনারা কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ এই কোচিং এর। ঠিক আছে? আমি সবসময় বলে আসছি, কিন্তু এটা আপনাদের জন্য বিগ অ্যাডভান্টেজ আমি মনে করি। আমরা আপডেট করবো এটা তো জানবো না, আপডেট কি কি আসতেছে কোন পেজে, যদি আমাদের একটা ওই আপডেট এটা খেলাটা হচ্ছে যদি আপডেট কি, এটা হচ্ছে আপনারা লিখে দিত নিয়মিত, আমরা ওইটা ক্লাস করতাম। আচ্ছা, কি এটা আর কি। হচ্ছে যে আপনাদের এটা বলি কি, যে আপনারা আপনাদের পরিচালক যারা আছে, বিশেষ করে মামুন, আপনি উনাদের সাথে একটু সম্পর্ক রাখবেন, আপনারা যারা পুরাতন স্টুডেন্ট আছেন। আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি, আপনাদের পরিচালক মহোদয় প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি খুব কর্ডিয়াল, খুব কর্ডিয়াল। হয়তো বা সময় ব্যস্ততার জন্য অনেকে রেসপন্স করতে পারে না। এটা আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ রাখবেন, এবং আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি ইনশাল্লাহ বলে দেবো। আমার সাথে তো অনেকেরই আপনাদের কথা হয়, বলবেন, ইনশাল্লাহ আমি জানাই দিব। ঠিক আছে? যোগাযোগ রাখলে। আর আমরা একটু হেবার শর্তগুলো লিখে নিই। লেখেন, আমি একটু নোট করাই দিই। দেখেন হেবার শর্ত, দেখেন আপনারা নোট করেন যে এটা কিন্তু এখনই শেষ করে দিব, আর কথা বলবো না। লেখেন হেবার শর্ত, লেখেন নাম্বার 1, দাতার দান করার ঘোষণা বা ইচ্ছা প্রকাশ লাগবে। দাতার দান করার ঘোষণা বা ইচ্ছা প্রকাশ করার ইন্টেনশন থাকবে, মানে ইচ্ছা প্রকাশ লেখেন। দাতার দান করার ঘোষণা বা ইচ্ছা প্রকাশ। আপনারা সবাইকে একটা নোটস খাতা বানিয়েছেন এই কোর্সের জন্য? এই কোর্সের জন্য বা প্রত্যেকটা কোর্সের জন্য আপনারা কিন্তু সবাই একটা নোটস রেডি করবেন। ঠিক আছে? তারপরে একটা শাহরিয়ার ভাই আমার ল্যান্ডের স্টুডেন্ট না? স্যার শাহরিয়ার কি ল্যান্ডের স্টুডেন্ট ছিলেন? ছিলাম স্যার। কোন ব্যাচের আপনি? 8। মনে আছে? 8-এ, হ্যাঁ? আচ্ছা আচ্ছা,
গ্রহীতা লেখেন 2 নম্বর, গ্রহীতা বা তার পক্ষে দান গ্রহণ করা। গ্রহীতা বা তার পক্ষে দান গ্রহণ করা, নাম্বার 2। নাম্বার 3, যে কি বলবো, যে ইনস্ট্যান্টলি বলবো না, দ্রুত সময়ের মধ্যে দান হস্তান্তর করা। দান করলে সেটা দ্রুত সময়ের মধ্যে দান হস্তান্তর করতে হবে, ঠিক আছে? কিন্তু ওসিয়ত মৃত্যুর পরে, ঠিক আছে? তারপর লেখেন যে হেবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, হেবাকারীর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, ঠিক আছে? তো এই কয়টা বিষয় আপনারা খেয়াল রাখবেন। ওকে, এখন আমরা ভেটিং এ চলে যাচ্ছি, আমরা এখন ভেটিং এ চলে যাব। তো ভেটিং এ চলে যাব। দেখেন, গতদিন আমি কিন্তু ভেটিং এর 890 দাগের এই ভেটিংটা দেখিয়েছিলাম, মনে আছে সবার? জি স্যার। দেখেন তো, এই দাগটা দেখিয়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনাদের লেকচার 1, ভেটিং এর লেকচার 1 শীট। এই লেকচার 1 2টা পার্টে বিভক্ত। তো এটা হচ্ছে প্রথম পার্ট, যেটা আমি গতদিন দেখিয়েছিলাম। তো এই ভেটিংটা কি আপনারা প্র্যাকটিস করেছেন বাসায়? এই শীটটা কি পেয়েছেন? শীট শীট পেয়েছেন? কথা বলতে হবে, শীট কি পেয়েছেন কিনা? পান নাই, তাই তো? দেখেন, আজকে যে দ্বিতীয় দাগ, যে আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার? দেখতে পাচ্ছি স্যার। ভেটিং করার আগে আমাদের যে বিষয়গুলো লাগবে, সেটা হচ্ছে আমি বলেছি যে আমাদের ফরম্যাটটা এরকম হবে। এই মনে করেন পেজ, তো এক পাশে দিব দাগ নম্বর, দাগ এক পাশে দিব খতিয়ান নম্বর, ঠিক আছে? এখন এই দাগগুলো হবে সিএস, এস এ থেকে বিএস পর্যন্ত। এখন সেটাই আমি এখানে লিখেছি। দেখেন, এই যে দেখেন, খেয়াল করলে দেখবেন যে আমার দাগ নম্বর বিএস 50-68। এই 50-68 দাগে জমির পরিমাণ 22, ঠিক আছে? তো এই বিএস এর অনুকূলে দেখেন আরএস দাগ 890। আবার এই আরএস 890 দাগের অনুকূলে এস এ দাগ 2017। আবার এস এ 2017 এই অনুকূলে সিএস দাগ 2016। এখন আমি বলেছিলাম কিন্তু এই দাগগুলো কিভাবে পাইলাম, তাই না? আমরা বিএস এর এগেনস্টে আরএস কিভাবে পাইলাম, আরএস এর এগেনস্টে এস এ কিভাবে পাইলাম, এস এর এগেনস্টে সিএস কিভাবে পাইলাম, তাই না? বলেছিলাম গত ক্লাসে, মনে করে দেখেন তো। জি স্যার বলছিলেন। জি বলেছিলেন, কি বলেছিলাম বলেন তো? দাগ ভাঙানো পদ্ধতিতে আমরা দাগ ভাঙানোর এগুলো পেতে পদ্ধতি। তাহলে এইটা মনে করেন আমার বিএস দাগ কত, 50-68। এই বিএস ম্যাপের উপর যখন আমি আরএস ম্যাপ রাখবো, এই দাগের আরএস ম্যাপটা যখন এই বিএস 50-68 দাগের উপর আরএস যেই ম্যাপটা যখন আমি রাখবো, তখন কিন্তু একটা দাগ বের হবে। সেটা কোন দাগ? আরএস দাগ। এই যে 890 পাইছি। আবার এই 890 দাগের উপর, আরএস 890 দাগের উপর যখন আমি এস এ ম্যাপ রাখবো, অর্থাৎ এই এস এ ম্যাপটা যখন এই দাগের উপরেই রাখবো, তখন এই দাগ ভেঙে একটা দাগ বের হবে, সেটা হচ্ছে এস এ দাগ, ঠিক আছে? আবার এই যে এস এর দাগ, যে 2017, এই 2017 যে দাগ, এই দাগের উপর যখন আমি আমার সিএস ম্যাপটা রাখবো, তখন এই সিএস ম্যাপ থেকে যখন যে দাগ বের হবে, সেটা 2016। এটা সার্ভেয়ারদের কাজ, এটা আপনারাও পারবেন। ম্যাপ যখন দেখবেন, আপনারা ওই ম্যাপের উপর ম্যাপ ফেলে দিলে আপনাদের কিন্তু দাগগুলো বের হয়ে আসবে। এখন দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো,
যে আমি এখানে সবগুলো ভেটিং কিন্তু দেখাচ্ছি আরএস থেকে, অর্থাৎ দেখেন 890 দাগ থেকে আমি ওয়ারিশটা নিছি, তাই তো? এখন যদি আপনাদের প্রয়োজন হয় সিএস থেকে টানার, হতে পারে না? সিএস থেকে মালিকানা টানবেন, বা আপনারা সিভিল মামলা করছেন, সিভিল মামলা যদি করেন তাহলে কোর্টে আপনাদের মালিকানা কোন জায়গা থেকে দেখে বলেন তো? সিএস থেকে বিএস, ঠিক না? দেখে সিএস থেকে বিএস পর্যন্ত তো দেখে, তাই না পাবেন? তাহলে তাহলে যদি তাই হয়, তাহলে আমাদের সিএস দাগ কত ছিল এখানে বলেন তো? 2016। 2016। এখন আমাদের কি করতে হবে? এই 2016 এই সিএস দাগের অনুকূলে আমাদের খতিয়ানটা কত, খতিয়ান নাম্বারটা কত? যেমন দেখেন আমি এখানে দেখেন খতিয়ান নম্বর লিখেছি একটা, দেখছেন? আরএস দাগ নম্বর 890, খতিয়ান নম্বর 1197, দেখছেন? একটা খতিয়ান নম্বর লিখছি। তো এই খতিয়ান নাম্বারটা কোথায় পাবেন? আপনার দলিলের মধ্যেও পাইতে পারেন, দলিলের ধারাবাহিক বিবরণের মধ্যেও পাইতে পারেন, অথবা যার কাছ থেকে ডকুমেন্টস নিচ্ছেন না, একজনের কাছে ডকুমেন্টস তার ভেটিং করার জন্য নিচ্ছেন কিনা, তখন সে কাগজপত্র দিবে না, তার পর্চাগুলো আপনি চেয়ে নেবেন না, নেবেন কিনা? অবশ্যই। তখন তার কাছ থেকে আপনি পর্চাটা পাবেন। আবার কোন জায়গাতে পাইতে পারি আমরা? জি অফিস থেকে স্যার, ইউনিয়ন আরো তহসিলদার একটা জায়গাতে পাইতে পারি, আরো একটা জায়গাতে পাইতে পারি আমরা পর্চা, ই পর্চা .gov.bd ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢুকার পরে প্রথমে জেলা চাবে, প্রথমে বিভাগ চাবে, প্রথমে বিভাগের নাম চাবে। ই পর্চা ওয়েবসাইটে ঢুকবেন, আজকেই ঢুকবেন, দেখবেন প্রথমে বিভাগ চাবে, বিভাগের পরে জেলা চাবে, জেলার পরে আপনার মৌজা চাবে বা উপজেলা, মৌজা এগুলো চাবে। আপনার যে নির্ধারিত মৌজা, সে মৌজার নাম সিলেক্ট করবেন। এবার ওখানে অধিকতর অনুসন্ধান নামে একটা অপশন থাকে, ওই অধিকতর অপশনের মধ্যে, অনুসন্ধানের মধ্যে যখন আপনারা এই দাগ নম্বরটা দিয়ে দেবেন, আপনার দাগ নম্বর কত এখানে মনে করেন সিএস দাগ 2016, সিএস দাগ কত 2016, তখন অধিকতর অনুসন্ধান ওই জায়গাটা যখন এই 2016 দিয়ে আপনারা সার্চ করবেন, তখন কিন্তু ওর মধ্যে খতিয়ান নম্বরটা লেখা থাকবে, অর্থাৎ এই 2016 এই দাগটা কোন খতিয়ানে গেছে। তখন কিন্তু আপনারা খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে সহি মোহরি নকলের সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন 100 টাকার বিনিময়ে। বুঝতে পারছেন? তাহলে আমরা অপশন কয়টা পাইলাম বলেন তো? আপনার দাগ নম্বর থাকার পরে যদি খতিয়ান না চিহ্নিত করতে পারি ভেটিং করার জন্য, ভেটিং করার জন্য তো খতিয়ান লাগবে নাকি? খতিয়ান ছাড়া ভেটিং করতে পারবেন? তাহলে যদি না পারেন, আপনার ক্লায়েন্টস আপনাকে বা কেউ একজন দিয়ে গেল, আপনার বাড়ির লোকজন বা যে কেউ একজন দিয়ে গেল, শুধু দাগ নম্বর দিয়ে গেল, তাহলে আপনারা দাগ নম্বর যদি দিয়ে যায়, তাহলে আমাদের তো এটা কাজ, একটা ভেটিং করতে গেলে তো অনেক টাকা দেয়, কেউ 15,000 দেয়, কেউ 20,000 দেয়, বা তারও বেশি দেয়, অনেকেই দেয় 50,000, 1 লাখও কিন্তু দেয়, তারও বেশি দেয়। আপনাকে একটা ভেটিং করতে গেলে আপনাকে এই কাজটা কিন্তু নিজেকেই করে নিতে হতে পারে। তাহলে আমাকে খতিয়ান নাম্বারটা আমি কোথায় কোথায় পাবো? নাম্বার 1, 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণের মধ্যে আমি সরাসরি খতিয়ান নাম্বারটা পেয়ে যেতে পারি। যদি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে কোথায় পেতে পারি? যে ক্লায়েন্টের কাছ থেকে বা যার প্রকৃত মালিক তার কাছ থেকে পেতে পারি। সে যদি তা না দিতে ব্যর্থ হয় বা দিতে না পারে, তাহলে আমরা কোথায় যাব বলেন? কি বললাম? ই অনলাইন পর্চা, তাই তো? ই পর্চা, জি। পর্চায় যাব, অনলাইনে ই পর্চায় যাব। ই পর্চায় যে বিভাগ, জেলা, মৌজা সিলেক্ট করার পরে অধিকতর অনুসন্ধান অপশন থাকে, ওখানে যাওয়ার পরে আপনারা দাগ নম্বরটা দিলে ফার্দার অনুসন্ধানে ক্লিক করলে খতিয়ান নম্বরটা পেয়ে যাবেন। ওই খতিয়ানে ওই জায়গা থেকেই অনলাইনে একটা অপশন থাকবে, অনলাইনে আবেদন সই মোহরি নকল। তখন বিকাশের মাধ্যমে 100 টাকা দিলে আপনার নির্ধারিত ঠিকানায় কিন্তু সই মোহরি নকল চলে আসবে। তা দেখেন, এগুলো কিন্তু শিখতে হবে, শুধু ক্লাস করলেই হবে না ভাই, টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো আমরা কি আপনার খতিয়ানগুলো কিভাবে নিব
কালেক্ট করবে, বুঝতে পারছি। আবার পুরাতন দলিলের যে অনুসন্ধান বা দলিল পর্চা, ম্যাপ, এইগুলো কিন্তু সেটেলমেন্ট অফিসে যে খুঁজলেই পাবেন, ওখান থেকেও নিতে পারবেন। আবার একটা খতিয়ান, আপনি খতিয়ান নাম্বার চাচ্ছেন বা খতিয়ান নাম্বার পেয়েছেন, আপনি ধরেন, তো সেই খতিয়ান নাম্বার পেয়েছেন আপনি, আহ এখন খতিয়ানটা আপনি ইনস্ট্যান্টলি তুলতে পারছেন না। এখন আপনি এটা কোথায় পাবেন? এসিল্যান্ড অফিসে যে ভলিউম খতিয়ান আছে, নাম শুনেছেন? ভলিউম খতিয়ানের নাম শুনেছেন? মাহবুব তো মনে হয় এটা জানেন। ভলিউম খতিয়ানের নাম শুনেছেন? যে জি স্যার, ওদের শুনছি। ভলিউম বইয়ের ভিতরে যে খতিয়ান এন্ট্রি করা থাকে, আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন। সো এটা কি অনেক 2 নম্বর রেজিস্টার যেটা বলে? 2 নম্বর রেজিস্টার, এটাকে ভলিউম খতিয়ানে আপনি ওখানে গেলে পেয়ে যাবেন, মৌজা ভিত্তিক থাকে কিন্তু। ঠিক আছে, তো এগুলো আসলে জানতে হবে, কাজ জানতে হবে, শিখতে হবে। যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। আমি বলেছি ভাই, আপনারা 100টা প্রশ্ন করলে আমি বিরক্ত হই না। আপনারা প্রশ্ন করতে পারেন না কেন বলেন তো? তো যাই হোক, এগুলো শিখতে হবে, জানতে হবে। তারপরে আমরা মূল হেডিং এ যাই। তো আমরা দাগ দাগ থেকে, এই যে এই পাশে দেখেন আমি খতিয়ান নম্বর লিখছি, দেখছেন? CSSARS খতিয়ান নম্বর, দেখছেন? এখানে কিন্তু খতিয়ান নম্বর লেখা আছে, আপনারা দেখেন। এই যে দেখেন খতিয়ান নম্বর, দেখছেন? এখানে কিন্তু খতিয়ান নম্বর লেখা আছে। অর্থাৎ ওই যে ওই পাশে CS দাগ লিখেছি, এস এ দাগ লিখেছি, RS, BS, এই প্রত্যেকটা দাগের আলোকে আমাদের খতিয়ান নম্বর কিন্তু ডান পাশে দিতে হবে। তাহলে দেখেন আমাদের ভেটিংটা যখন কেউ একজন দেখবে, তখন দেখেন এই যে এখানে আমি মালিকানার চেনটা আমি করলাম, সে এখানে মালিকানার চেনটা করলাম, এখানে দেখেন আমার CS থেকে পুরো BS পর্যন্ত কি আমি এখানে আমার দাগ নম্বর গুলো কিন্তু আমার পেজে থাকছে। ঠিক আছে, আবার এখানে খতিয়ান নম্বর গুলো কিন্তু আমার পেজে থাকছে। অর্থাৎ আমার কোন দাগে কোন খতিয়ান, কোন খতিয়ান থেকে কোন দাগ, যে কেউ একজন যখন আমার এই ভেটিংটা দেখবে, সে কিন্তু সহজেই বুঝতে পারবে, ঠিক কিনা? পারবে আলাউদ্দিন ভাই? সহজেই কিন্তু বুঝতে পারবে, তখন আইডেন্টিফাই করতে পারবে। জি জি এখন জি, আমরা, পারবে। হ্যাঁ, আমাদের যেটা বিষয়, আমি কিন্তু এখন এই প্রত্যেকটা দাগের ভেটিং কিন্তু দেখাবো। আমি কিন্তু একটা ফাইল মতো বানাইছি আপনাদের জন্য, এটা মানে পুরো একটা ফাইল। এই এই পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভেটিং কিন্তু আমি 5টা লেকচার শিট আপনাদেরকে করেছি। ঠিক আছে, সো এই যে আহ এছাড়াও আমি আরো কিছু ভেটিং রেডি করতেছি, আপনাদের কোর্সের শেষে হয়তো আমি দিয়ে দিব আরো কিছু ভেটিং। আশা করি এর ভিতরে আপনাদের ক্লিয়ার হওয়া উচিত। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, তবে লেকচার শিটটা কিন্তু নিয়ে নেবেন আপনারা। লেকচার শিটে প্র্যাকটিস না করলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে 50-68 এটা প্রথম পার্টটা আমি আলোচনা করেছিলাম, এই যে প্রথম পার্ট এইটা। ঠিক আছে, প্রথম পার্ট কিন্তু এইটা। আর এটা কিন্তু আমি আলোচনা করেছি আজকে সেকেন্ড পার্ট। এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট দেখেন, আমাদের প্রথম পার্টে RS দাগ নম্বর কত ছিল বলেন তো? 890, তাই না? তাই তো? জি স্যার। প্রথম পার্টে দাগ নম্বর কত ছিল? 890। আর খতিয়ান নম্বর কত ছিল? এটা কিন্তু দলিলের মধ্যেই পাইছি। কোথায় পাইছি আমি আবার দেখাই দিচ্ছি, গতদিন দেখাইছিলাম। এখানে খতিয়ান নম্বর 1197। আর এখানে খতিয়ান নম্বর কত দেখেন তো? 803। এখন এই যে আমি ভেটিংটা করব, কিভাবে করব, কোথায় যাব প্রথমে বলেন তো? আমি দলিলে যাব। এই যে আমার এই দলিল, ঠিক আছে, এই দলিল থেকে আমি ভেটিংটা করব। তাহলে দেখি এখানে 890 দাগ আছে, দেখেন তো। এই যে দেখেন আমি ব্লু কালার, নীল, কি বলে, টিয়া কালার এগুলো বলে, তাই তো? আমি মার্কিং করে রাখছি যে RS 890 দাগের ভূমি RS 1197, খতিয়ান মোতাবেক মেরুন মিয়া মালিক থাকাকালীন তাহাতে 3 নং দাতা ওয়ারিশ সূত্রে মালিক, এবং আমি 4 নং দাতা মাতার ওয়ারিশ সূত্রে মালিক। তাহলে 3 নং আর 4 নং দাতা কে কে ছিল দেখেন তো? এই যে 3 নং দাতা কে? জব্বর আলী। 4 নম্বর দাতা কি? হাবিব মিয়া। তাই তো? এরা দুইজন বিক্রি করছে, এটা হচ্ছে প্রথম বেটিং এর কাহিনী। দেখেন তো মিল আছে কিনা? মেরুন মিয়ার ওয়ারিশ জব্বর আলী পুত্র, আবার করমজানের যে ওয়ারিশ হাবিব মিয়া, তাই তো? ঠিক আছে ভাই, বুঝতে না পারলে প্রশ্ন করেন। চুপ মেরে গেছেন সব, ফ্রিজ হয়ে গেছেন কিনা? আমি একা একাই বলতেছি, আপনারা বুঝতে পারছেন তো আদৌ? স্যার পারছি।
ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সবার কি ক্লিয়ার হচ্ছে? আলাউদ্দিন ভাই, মেহেদী, জি মাহবুব, জি ক্লিয়ার নিশাত, হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে হচ্ছে। আকাম। মেয়েদের ভিতরে আপনাদের চুপ কেন? ক্লিয়ার হচ্ছে? নাবিলা, তারপর নিশাত, ক্লিয়ার বুঝতে পারছেন? জি বুঝতে না পারলেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখন এই দলিল, তো এটা হচ্ছে প্রথম ভেটিং এর দলিল। দ্বিতীয় ভেটিং এর দলিল কত? এই যে দেখতে পাচ্ছি 58-23। 58-23 দলিলে চলে যাব। 58-23 দলিলটা কোথায়? এই যে 58-23 দলিল, দেখেন দলিল নম্বর 58-23 দলিল, এই যে দেখেন 58-23 দলিল। ঠিক আছে, এই 58-23 দলিলে চলে যাব। আবার দাগ নম্বর ছিল 890। ঠিক আছে, আমি এবার এটা কোথায় পাবো? 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণী, সেখানে চলে যাব। দেখি কই, এই যে এখানে চলে গেলাম। দেখেন, এই যে দেখেন, আমি ব্লু কালার দিয়ে ইয়ে করে রাখছি আপনাদের সুবিধার জন্য। এই যে 803 খতিয়ানে RS 890 দাগে 21% অন্তরে 2% জমির মালিক। ঠিক আছে, তাহলে 890 দাগে 21%, দেখি এখানে 25 বছরের যে ইয়েটা কই, এই যে মালিকানা ধারাবাহিক বিবরণী দেখেন 7 নম্বরে, খেয়াল করবেন যে 7 নম্বরে থাকে হস্তান্তর জমির 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণী। এগুলো আপনার প্রথম থেকে পড়তে পড়তে যাইতে হবে, প্রথম প্রথম পড়তে পড়তে যাইতে হবে। এখন আপনার যে যার সম্পত্তি কেনা বেচা হচ্ছে বা ভেটিং হচ্ছে, তারপর আগ পর্যন্ত আপনাকে খুঁজতে হবে। এই যে আমি খুঁজে পাইছি, যেহেতু আমি 890 দাগের ভেটিংটা করতেছি আমি, RS 890 দাগ, দেখেন 890 দাগ আমি, দেখেন এখানে পাইছি, তাই আমি ব্লু করছি, এই দেখেন 890 দাগ। ঠিক আছে, এখন এখান থেকে একটু কেউ একজন পড়েন, যে সরি হয়ে গেল, কেউ একজন পড়েন, কে পড়বে? ছেলেদের মধ্যে একজন পড়েন তো, কি লেখা আছে পড়েন তো, দেখি পড়তে পারেন কিনা। দিকে অপর দিকে, 5 ও 6 দলিল দাত্রীগণ বিগত RS জরিপে এই যে অপর 1200 দিকে, এখান থেকে, এখান থেকে স্পষ্ট করে এখান থেকে পড়েন, অপর দিকে ক্লিয়ারলি পড়বেন, জোরে জোরে। স্যার, অপর দিকে অপরদিকে আমি 5 ও 6 নম্বর দলিল দাত্রীগণ বিগত RS জরিপে 1292, 803 ও এক মিনিট, 731 এক নম্বর। মিনিট, এখানে এখানে 1292 খতিয়ান কি আমাদের? না স্যার। না স্যার, আচ্ছা, তা পড়তে পড়তে যান। 803 ও 731 নম্বর খতিয়ানে ও RS 887, 889, 890, 979 নম্বর দাগে নিজ নিজ নাম জরিপভুক্ত করিয়া ভোক্তাগণ ভোগ দখল নিয়ত ভোগ দখল নিয়ত আছে, তাই তো? জি তাহলে স্যার। এখানে নিয়তি আছে, তার মানে আমরা এখানে দাতা কয়জন পাইলাম তো? কয় নং? 5 এবং 6 নং দলিল দাত্রীগণ, আমাদের দাগ নম্বর 890। তাহলে এবার আমরা 890, তাই তো? আমাদের দাগ নম্বর 890। এখন দেখেন মূল ভেটিং এ যাচ্ছে, দেখেন এই যে মূল ভেটিং এ আপনারা দেখছেন, দেখেন RS খতিয়ান নম্বর 803, দাগ নম্বর 890। আমরা কিন্তু কোথায় পাইলাম? 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণের মধ্যে পাইলাম, তাই তো? এই যে জি স্যার। এটা কোথায় পাইলাম? মালিকানা ধারাবাহিক বিবরণের মধ্যে পাইলাম। ঠিক আছে, এখানে কিন্তু যদি খতিয়ান নাম্বারটা না পাইতাম, তাহলে দাগ ধরে আমাদেরকে বের করে নিতে হতো, ঠিক কিনা? যেভাবে প্রসেসটা বললাম। তা এখন জি যেহেতু আমরা খতিয়ান নাম্বারটা পাইলাম, এখন 803 নম্বর খতিয়ানে তো যাইতে হবে না? না গেলে কি বেটিং করতে পারবো? আচ্ছা, 803 নম্বরে খতিয়ানে যাব, তার আগে আমাদের দাতা কারা কারা, এই এই দলিলে দাতা কারা কারা, কয়জন ছিল? আমরা একটু দেখি দাতা কারা কারা ছিল, কয়জন কয়জন? 4 এবং 5 নং, তাই না? এখানে দাতা ছিল 5 এবং 6 জন। তাহলে 5-এ কে আছে একটু দেখি, দেখেন 5-এ আছে আজিজা, আজিদা খাতুন ওরফে আজিজা, তাই তো? আরেকজন আছে হাবিয়া খাতুন ওরফে হাজেরা খাতুন। তো 2 জন, একজনের বাবার নাম আব্দুল হাশেম, আর একজনের বাবার নাম সুবেদ আলী। মানে এই 2 জনের কাছ থেকে আমরা কিনেছি, তাই তো? তাই তো?
890 দেখে, ক্লিয়ার? জি এখন আমরা কিন্তু দাতা পেয়ে গেছি, তাই না? পাইছি। এবার আমাদের খতিয়ানে যেতে হবে, আমাদের খতিয়ানটা আইডেন্টিফাই করতে হবে, তাই না? যেহেতু দাতা পাইছি, এখন আমাদের খতিয়ানটা লাগবে 803 খতিয়ান। দেখি 803 খতিয়ান এখানে আছে কিনা। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখেন এটা 1197 খতিয়ান, মানে প্রথম হেডিং এর খতিয়ান। আচ্ছা, এই যে 803 খতিয়ান পাইছি আমরা, দেখেন তো এটা কত খতিয়ান, 803 কিনা? জি স্যার। 803 স্যার। আচ্ছা, এখন এই জায়গাটা দেখি 803 খতিয়ান কিন্তু কয় পেজে? 1 পেজে, 2 পেজে, 2 পেজে 803 খতিয়ান। এখন এখানে সবেদা খাতুন আর কারা কারা আছে, আজিজা খাতুন, এটা কি সবেদা খাতুন? সাবেরা খাতুন, এই ব্যক্তিই কিন্তু ওই ব্যক্তি 5 এবং 6 নং, ঠিক আছে? এটা সবেরা খাতুন নাকি যেন, ওই 5 এবং 6 নং বোঝা যাচ্ছে না, ওই দুইজনই, বুঝছেন? এই জন্য আমি মার্কিং করে রাখছিলাম। এখন আপনাদের যেটা কাজ হবে, ব্যাটিং করতে গেলে আগে কাজ হবে কি, এই যে প্রথম খতিয়ানের প্রথম থেকে দেখেন এখানে কাদের নাম আছে, দেখেন মালিক, হাজি সইমুদ্দিন, রহিম নেসা, কব্বাত আলী, রুস্তম আলী, হাতেম আলী, আমানুল্লাহ, সাবিয়া খাতুন, এখানে যারা মালিক আছে, ঠিক আছে, যতজন মালিক আছে এই 16 আনা অংশে সবার নাম লিখতে হবে, ঠিক আছে? এবং সবার হিস্সাও লিখতে হবে, ঠিক আছে? এই খতিয়ান দেখেই হিস্সাটা লিখতে হবে। দেখেন আমি এখানে ভেটিং এ লিখছি, দেখেন তো সবার নাম। আপনাদের মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে কিনা? আচ্ছা, ওখানে হিস্সা 3 জনের দেওয়া আছে, কিন্তু নাম তো অনেকগুলো মালিকের। না না, আমরা তো সবার নাম লিখতে হবে খতিয়ানে। খতিয়ানে সবার হিস্সা আছে। 3 জন কেন? সবার হিস্সা আছে 3 জন কেন? প্রত্যেকটা ব্যক্তির হিস্সা আছে খতিয়ানে, 3 জন কেন? দেখেন ওখানে হিস্সা 2 পেজের খতিয়ান, এর জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন সবার হিস্সা আছে, ও এই আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা, হ্যাঁ বুঝছি দেখছেন বুঝছি বুঝছি। ওই সবার আরেকটার সাথে হিস্সা আছে। ম্যাচিং আছে। হ্যাঁ, দেখেন সবার হিস্সা আছে, কারোর হিস্সা কিন্তু বাকি নেই। এখন এই হিস্সা ধরে ধরেই আমরা কিন্তু লিখবো। এখন এই যে মূল খতিয়ানে যাচ্ছে, দেখেন আপনাদের কার কাজ কঠিন মনে হচ্ছে বলেন তো? দেখেন সবার নাম লেখছে একদম প্রথম থেকে শুরু করে। সাবেরা খাতুন, এটা হচ্ছে 5 নং দাতা আমাদের, আজিজা খাতুন 6 নং দাতা। তারপরে এই যে যারা আছে, হাজি সইম, রহিমুন্নেসা, কব্বত আলী, হ্যাঁ, হাসেন আলী, জামানুল্লাহ, করিমুন্নেসা, এগুলো সবার কিন্তু অংশ আছে, ঠিক আছে? দেখছেন? আমি যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনাদের এই শিট গুলোর কাজ চলছে, কারণ এইগুলা আমি এক একটা ভেটিং ফাইল করে সেইগুলোর উপর থেকে এগুলো আসলে মানে সফট কপি থেকে পিডিএফ করা সম্ভব হচ্ছিল না, অনেকগুলো পেজ তো, যার কারণে এটা ক্যাম স্ক্যানার দিয়ে কিন্তু ছবি তুলে তারপরে এই শিটটা বানানো, যার কারণে অনেক সময় ভয়েস পোস্টও থেকে যাচ্ছে। তবে কোনো সমস্যা নাই, যেখানে বুঝতে পারছেন না আমাকে বলবেন, শিট পাওয়ার পরে আমি ইনশাল্লাহ ওখানে সলভ করে দিব। এবং এই শিটগুলো এডিটের কাজ চলছে, আশা করি আপনারা মোটামুটি একটু ক্লিয়ার পাবেন। তবে দেখেন আমরা আমাদের দাতা কয়জন, এবার এই যে সবার নাম লিখলাম, দেখছেন সবার কিন্তু নাম লিখেছি, নামের উপর কি লিখছি, খতিয়ান লিখেছি, দেখেন সবার উপর খতিয়ান এবং দাম এবং সবার নাম লিখেছি। কিন্তু আমি কি সবার কাছ থেকে কিনেছি বলেন তো? কিনেছি সবার কাছ থেকে? না স্যার, না আমরা স্যার। দুজনের কাছ থেকে কিনেছি। আমি কয়জনের কাছ থেকে কিনেছি? 2 জনের কাছ থেকে কিনেছি, তাই না? এই যে সাবের এবং আত্মীয়। এই এই 2 জন ব্যক্তির কাছে কিনেছি। এখন আমি যে কিনেছি 2 জনের কাছ থেকে, কতটুকু অংশ কিনেছি? আমার দাবি ছিল, যেটা ওরা মামলা করেছিল, দেখেন 22-এর, তাই তো? 22 দেখতে পাচ্ছেন যে বিএস এর পাশে 22 দেখতে পাচ্ছেন? 22 আপনাকে জি খেয়াল করছেন? জি জি 22। বাইশ আছে তাহলে ইয়ে তাহলে এইবার দেখেন যে আমি এখানে কিনেছি 11%, প্রথম বেডিং এ দেখেন
দলিলের পাশে দেখেন 11%। ঠিক আছে, আবার এখানে এই যে একটু খেয়াল করেন যে এখানে আসলে সাবেরা আর আজিজা খাতুন 17 গন্ডা এক ক্রান্তি লিখবেন, কারণ এগুলো ভেটিং এ লিখতে হবে কিন্তু। এ দেখেন, না হলে আপনাদের কোন একটা সময় আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না কার স্বামী কে। এবং সাবেরা খাতুন জং সাবেদ আলী, আজিজা খাতুন জং হাসেম আলী, এনার স্বামী। জং মানে কি বলেন তো? হাজবেন্ড। এখন এই যে হিস্সাই 17 গন্ডায় এক ক্রান্তি হিস্সাই মালিক দুইজনই। এখন এই ব্যক্তি দাগে পাইছে 58.72 অযুতাংশ, আর এও পাইছে 58.72 অযুতাংশ। খতিয়ানে সম্পত্তি 2.50, এও খতিয়ানে 2.50। এখন মূল সম্পত্তি কি খতিয়ানেরটা না দাগেরটা বলেন তো? ওই ব্যক্তির সম্পত্তি মূল যেটা, সে প্রাপ্ত সম্পত্তি, খতিয়ানেরটা কারেক্ট নাকি দাগেরটা কারেক্ট বলেন তো? দাগেরটা খতিয়ান স্যার। দাগেরটা। খতিয়ান তো সব মিলে, ওভারঅল মিলে 16 আনা নিয়ে ভাগ হয়। দাগে যেটা সেটাই তার প্রকৃত সম্পত্তি। জি জি জি। খতিয়ানটা আমরা কেন লিখি? যে এগুলা লেখি কোনো মামলা মোকদ্দমা যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিচারকদের কোন রকম একটা ঠেক দিয়া যে স্যার খতিয়ানে তো আমার জমির পরিমাণ বেশি আছে। এটা মামলার ক্ষেত্রে এটা একটা কৌশল, ঠিক আছে। কিন্তু এই জমি তার আসলে দেখেন কম, খুবই সম্পত্তি কম। দেখেন মাত্র 58.72 অযুতাংশ। অযুতাংশ মানে কি বলেন তো? মানে এক, মানে কি বলবো, যে 1%ও না, তার কম, অনেক কম। 58 জমি, তাই তো? তাহলে আমাদের কাছে বিক্রি করছে আপনার 2% জমি। দেখেন 2% জমি বিক্রি করছে। খেয়াল করেন, এই দলিলের মাধ্যমে 58 দলিলের মাধ্যমে এরা দুইজন 2% জমি বিক্রি করছে। তাহলে 2% জমি যদি বিক্রি করে, তাহলে 58 আর 58 কি 2% হয়? হয় না। কতটুকু হয় বলেন? কতটুকু হয় আপনি বলেন? 1.16%। এইটুকু। 1.16। 1.16, হ্যাঁ 1.16। আমি যে 2% জমি আমি কিনলাম, এটা কি সঠিক হইলো বলেন তো? এই জায়গায় আমার জমি টিকলো? না স্যার। হ্যাঁ। আবার কিভাবে আমি সঠিক এখানে করা যায়? সঠিক মানে দাগে যদি তার সম্পত্তি যদি না থাকে, আপনি যদি কেনেন এই দুইজন ব্যক্তির কাছ থেকে যদি দুই কেনেন, আর এরা যদি দুইয়ের মালিক না থাকে, তাহলে কিভাবে সঠিক হলো বলেন? আচ্ছা, ওখানে যদি সবগুলো দাগ দলিলে উল্লেখ করে দেয়, উল্লেখ সবগুলো করে অপশন দাগ, থাকে দেয়। সবগুলো দাগ উল্লেখ করে দিল, আপনি সবগুলো দাগের তো কেনেন নাই। এই দাগ থেকে এই দুইজন ব্যক্তির কাছ থেকে কিনেছেন, অনলি এই দুইজনের কাছ থেকে কিনেছেন। মনে আমরা করেন যে আপনার পকেটে আছে 5 টাকা, ঠিক আছে, পকেটে আছে 5 টাকা, আপনি কি 10 টাকার জিনিস কিনতে পারবেন ভাই? না স্যার। আপনার কাছে যা আছে তার মধ্যে কি কিনতে হবে না? ওখান তো উল্লেখ কমন করে সেন্স দেওয়াই আছে। আছে 890 দাগ থেকে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তাহলে ওখান থেকে 890 টাকা রাখতে থেকে হবে স্যার। বিক্রি করেছে কয়জন? এই দুইজন পাইছে, এই দুইজন বিক্রি করছে। কিন্তু এই দুইজনের তো একটা হিস্সা আছে, তাদের অংশ আছে। তা তাদের যে অংশটা, সেই অংশ তো 2% হয় না, হয়? কথা বুঝেন? তাদের যে 17 গন্ডা এক ক্রান্তি, যে 0.58 অযুতাংশ, 0.58 অযুতাংশ, তাদেরকে সম্পত্তি কি 2% হচ্ছে? না স্যার, না স্যার, কোনোভাবেই কিন্তু হচ্ছে না। আমি কিন্তু এই 58 দলিল মূলে 2% জমি রেজিস্ট্রি করে নিয়েছি, আবার আরএস নামজারি করেছি, ঠিক আছে। আবার বিএস আমি নামজারি করেছি। কিন্তু যে বিএসএ আবার দেখলাম যে আমি কার কাছ থেকে কিনেছি, মনে করেন যার কাছ থেকে কিনেছি না কেন, এই যে ধরেন কার কাছ থেকে কিনলাম, সাবেরা খাতুন, আজিজা খাতুন। কিন্তু এই যে বিএস খতিয়ান দেখেন, এটা হচ্ছে বিএস খতিয়ান 1343।
বিএস খতিয়ানের নাম আসছে রকিবুল ইসলাম মোহসিন মিয়া। দেখেন আমি বিএস পর্চাটা বের করি, দেখেন তাহলে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। স্যার এইখানে দলিল গ্রহীতার নামগুলা দলিলে না থাকার কারণে একটু বুঝতে অসুবিধা হয় মাঝে মাঝে। এই যে দেখেন বিএস যে নামজারি, দেখেন তো বিএস যে সরি পর্চা, বিএস পর্চায় কার নাম আছে? রফিকুল ইসলাম আর মহসিন মিয়া। রফিকুল ইসলাম আরো একজন মোহসিন মিয়া। তাহলে আমি যাদের কাছ থেকে কিনেছি তাদেরকে দিয়ার রেকর্ডে নাম আছে। ও নাই তো। তাহলে আমি প্রথমে কোন ভুলটা করলাম? আমি যাদের কাছ থেকে কিনলাম, কিনে 2% রেজিস্ট্রি করলাম, তারা আসলে 2% জমির মালিক না। আবার তারা কিন্তু আরএস রেকর্ডেও মালিক। আবার বিএস পরবর্তী যে রেকর্ড হলো, আমি যাদের কাছ থেকে কিনলাম তাদের নামও কিন্তু বিএস এ নেই, অন্য দুইজন ব্যক্তির নাম আছে। তার মানে আমার রেকর্ড ফেল হয়ে গেল। আবার আরএস মূলে আমি যেটা কিনেছি হিসাতেও আমার গরমিল হয়ে গেল। তাহলে জমি কেনাটা কি আমার ঠিক হইলো? না স্যার। তাহলে কি আমার ওপিনিয়ন আমি পেয়ে গেলাম না? আমার মতামত পেয়ে গেলাম? জি স্যার, পাওয়া গেছে। কে বোঝেননি ভাই বলেন, সমস্যা নেই আবার বলি। আমি ওপিনিয়নের কথা বলেছি, ভেটিং করলে হবে না, ওপিনিয়নটাও দিতে হবে। এই যে আমি পুরো ওই ভেটিংটা করলাম, এই যে এত বড় ভেটিংটা করলাম, অংশটা বাদ দিয়ে সবগুলো করলাম, যে আলটিমেটলি যে দেখলাম যে আমার 2% জমি কেনা ভুল, সঠিক না। আরএস নামজারি আমি নিয়ে নিলাম। আবার বিএসএ যে দেখলাম এই দুইজন ব্যক্তির নামজারি নামে রেকর্ড হয়ে গেছে। তাহলে আমাদের হিসাতেও ভুল, আবার রেকর্ডও মিস্টেক। তাহলে এই জমিটা কেনা যাবে না। স্যার এই জমিটা কিনছে কে মূলত? সাবেরা খাতুন থেকে আজিজা খাতুন থেকে কিনছে কে? তার নামটাই তো আমরা জানি না। সামওয়ান এলস, ধরে নেন মিস্টার এক্স। এখন এটা তো কাল্পনিক রফিকুলও কিনতে পারে, রফিকুল বা মহসিন মেয়েরা দুইজনও তো কিনতে না, পারে, তাই কিন্তু বিএস রেকর্ড রফিকুল আর মহসিন কিনে নাই, কিনলে তো বলেই দিতাম। ও মিস্টার আচ্ছা। এক্স ধরেন, ঠিক আছে? আচ্ছা। রফিকুল আর মহসিন যদি কিনতো তাহলে তো আমি বলেই দিতাম। আর সবচেয়ে বড় কথা কি, যে এই যে এই যে আজিজা খাতুন আর সাবেরা খাতুনের নামও কিন্তু দিয়ারা রেকর্ডে কিন্তু নাই, তাদের কিন্তু আরএস রেকর্ডে আছে, তাদেরই কিন্তু রেকর্ড ফেল। আমি একটা মন্তব্য দিয়েছি, দেখেন এখানে খেয়াল করেন যে বাদী দলিল নম্বর দেখেন 1351, এত নং মূলে মেরুন কমরানজিন বিবি হতে 1157, খতিয়ান নম্বর 1197 হতে 11% জমি ক্রয় করে, কিন্তু দিয়ারাতের রেকর্ডভুক্ত করে 25% জমি। তার মানে দেখেন এখানে আমি একটা ধরছি যে এই মামলাতে বাদী কি করে 11% জমি কেনে, কিন্তু তার রেকর্ডে 25% জমি আসছে। আমি এখানে তার একটা আটকাইছিলাম এখানে, যেহেতু এগুলো কিন্তু রিয়েল মামলার ড্রাফটিং, কিন্তু আমি এগুলোই আপনাদের দেখাই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি এখানে একটা তাকে আটকাইছিলাম হিয়ারিং এ, যে আপনি কিনেছেন 1100%, তাহলে আপনি 25% জমি রেকর্ড করলেন কিভাবে? সে কিন্তু এটার কৈফিয়ত দেবে বা দিয়েছিল এরকম, এখানে তার আটকাইছিলাম। এবার দেখেন আমি এখানে ওপিনিয়ন দিয়েছি আমাদের ক্রয়, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠান হয়ে এই প্রপার্টি ক্রয় করছি। দেখেন আরএস 890 দাগে 1100%, এবং আরএস 891 দাগে এই 3046 দলিল মূলে এই ব্যক্তির নামে ক্রয় করে বাদী রেকর্ড শুধুমাত্র আরএস 890 দাগে নয়, বরং 3 দাগে। আমি এখানে একটা জিনিস ধরছিলাম যে এই যে ব্যক্তি মামলাটা করছিল আমার এগেনস্টে, ঠিক আছে, সে কিন্তু শুধুমাত্র 890 দাগে জমির প্রাপ্য না, ঠিক আছে। এখানে আরএস যখন আমি দাগ ভাঙাইছিলাম তখন 888, 89, 90, ঠিক আছে। ওই ব্যক্তি এই তিন দাগেই সম্পত্তি তার প্রাপ্য ছিল, কিন্তু সে ওই ব্যক্তি তা না করে শুধু 890 দাগে খারিজ করেছিল। এই জন্য তাকে এখানে আমি আটকাইছিলাম যে তুমি যদি পাও 3টা দাগের থেকেই পাবা, কেন একটা দাগ থেকে পাবা? বিষয়টা বুঝছেন? এইগুলো আপনারা ডেটিং করতে করতে আপনারা আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন, বুঝে যাবেন। তবে আপাতত দৃষ্টিতে আপনার তো এইটা বুঝতে পারছেন যে আমার এখানে কিনাটা রং ছিল, এটা তো বুঝতে পারছেন। জি, এটা আপনাদের এই ডেটিং এর যে ডকুমেন্টস গুলো আপনারা যারা পরিচালক মহোদয় শুনবেন,
ক্লাস শেষের পরে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাসের লেকচার শিটের বিষয়গুলো যত দ্রুত সম্ভব এডিট করে স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হবে, কারণ ক্লাস করার পরে যদি ডকুমেন্টস না পাই, কারণ আপনাদের উচিত ক্লাস রেকর্ড শুনবেন এবং ডকুমেন্টস ধরে ধরে মিলাবেন, না হলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, ঠিক কিনা? জি স্যার। এই জন্য জি স্যার। আপনার ডকুমেন্টস গুলো খুব দ্রুত নিয়ে নিবেন। এটা আমি অবশ্যই তাদের একটু পরে আবার নক দিব, আপনারাও নক দিবেন, আশা করি ডকুমেন্টস পেয়ে যাবেন। তো এই হলো বিষয়, আজকের টপিকস এইগুলাই ছিল। আগামী ক্লাসে আপনাদের যেটার টপিকস থাকবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে দলিলের লেখার উপায়, কিভাবে দলিল লিখবেন, আমি কিছু ফরম্যাট দিয়ে দিব, এবং হেডিং এর লেকচার 2 অর্থাৎ লেকচার 1 কিন্তু শেষ, লেকচার 2 থাকবে আগামী ক্লাসে, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ওই ক্লাসে থাকবেন সবাই। এবং লেকচার 1 এর ভেটিংটা ইমিডিয়েটলি আজকালকের মধ্যে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? মিস করেন না। বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যেখানেই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে যেখানেই ভুল হবে ওখানেই স্ক্রিনশট মেরে আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। আমি আজকে না দেখতে বলে কালকে দেখবো ইনশাল্লাহ, আমাকে নক দিবেন, ঠিক আছে? আর যদি তাও না পারেন আপনারা নোটস করে রাখবেন যে এই জায়গাটায় এই প্রবলেম ছিল, বুঝতে পারে নাই। আমি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনাদেরকে বলি যে পূর্বের ক্লাসে কোনো ইস্যু আছে কিনা বা প্রবলেম আছে কিনা, আমি বলি না, বলেন? বলি। জি স্যার। স্যার এখন মন্তব্যটা আপনারা, জি, এই জন্য আপনাদের মন্তব্য আমি, জি শারীর ভাই বলেন। আর এখানে মন্তব্যটা স্যার আমি বুঝতে পারি না স্যার, আপনি যে মন্তব্যটা দিছিলেন। আচ্ছা, এইখানে এই মন্তব্যটা হচ্ছে যে ওভারঅল মিলে দিয়েছিলাম তো, অনেকগুলো দাগের, এগুলো আরো 2-4টা মামলার, এই মন্তব্যটা দেখার দরকার নাই, ঠিক আছে? মন্তব্যটা এইটাই আপনারা লিখবেন যে উপরোক্ত যেইজন আহ, উপরোক্ত যে আরএস রেকর্ডীয় মালিক 5 এবং 6 নং দাতার কাছ থেকে যে জমিটা ক্রয় করা হয়েছে তাদের 17 গন্ডা এক প্রান্তে হিস্সায় মালিক, অর্থাৎ তার আগে সম্পত্তি পাই 58.72 অযুতাংশ, এবং দলিলে ক্রয় দেখানো হয়েছে 2%। যেহেতু তাদের 2% জমি দুইজন অংশ হিসাবে বা হিস্সা অনুযায়ী পায় না, সুতরাং সুতরাং যে এই জমির কেনার কোনো কারণ নাই, এই জমি কেনা সঠিক হবে না। এটা হচ্ছে মন্তব্য। আপনার কে মেসেজ দিছে যে নেটে প্রবলেম, কেটে কেটে আসতেছে কথা, কথা কি কেটে কেটে যাচ্ছে আবার? না না স্যার, স্যার। ক্লিয়ার আছে। না না, তাহলে এই ছিল আজকের বিষয়। তাহলে কি আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন, শেয়ার করেন। প্ল্যানের ওই দাগটা মন্তব্যের মধ্যে যে দাগটা বলেছিলেন 890 দাগ থেকে কেনার পর দাগ ভাঙানোর পরে 3টি দাগে চলে গেছে আসলে তার জায়গাটা, এটা একটু যদি এটা হচ্ছে যে বুঝিয়ে বলতেন। এটার সাথে আরেকটা মামলা হয়েছিল তো, যে এটা হচ্ছে যে মনে করেন যে এই 803 দাগের এগেনস্টে আরো 3-4টা দাগ হয়েছিল, এটা অন্য একটা মামলার ইস্যু। হ্যাঁ, আচ্ছা একটা মামলার সাথে 2-3টা মামলার অ্যাটাচমেন্ট ছিল তো, এটা বুঝতে গেলে পরে ওই ডকুমেন্টস গুলো লাগবে। মানে হয় কি, মনে করেন যে আপনার একটা দাগের থেকে আহ এক দাগ ভাঙিয়ে 3 দাগ হলো, 3 দাগের থেকে যদি আরো মামলা থাকে তাহলে ওইগুলো দাগ ভাঙিয়ে সেই মামলার জবাব দিতে হয়। এটা হচ্ছে সেই বিষয়, বুঝছেন? আপনাদের যে- যতটুকু আলোচনা করেছি এটা হচ্ছে এই এই লেকচারের আলোচনা। জি, দাগ ভাঙানোর বিষয়টা কি আমাদের ক্লিয়ার করবেন সামনে ক্লাসগুলোতে? দাগ ভাঙ- আচ্ছা, দাগ ভাঙানোর বিষয়টা আমি দাগ একটু ভাঙানোর বিষয়টা কিন্তু আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। না সেটা বুঝেছি, কিন্তু এই যে কয়টা দাগে সে পাবে, দাগ ভাঙালে কিভাবে পাবে, এটা একটু যদি next দাগ ভাঙ- class- দাগ দাগ ভাঙানো যদি শীট ধরে ধরে শিখতে চান তাহলে আমার কাছে চলে আসতে হবে, চলে আসেন আমার অফিসে একদম। ধারণা আছে সেটা বলছিলাম, মানে ধরেন আমি একটা কিন্তু দাগে আমি বলি আবার বলি, হ্যাঁ, দাগ ভাঙানো কঠিন কোনো কিছু না। এটা আপনাদেরও কাজ না, সার্ভেয়ারের কাজ। যখন আপনারা কোনো ভেটিং করতে যাবেন, সার্ভেয়ারের কাছে যাবেন যে আমার এই দাগটা ভাঙাই দেন, ওরা কিন্তু ভাঙাই দিবে, ঠিক আছে? ভূমি অফিসে গেলেও ভাঙাই দিবে। সিম্পল জিনিস ভাই, ম্যাপ লাগবে আর কিচ্ছু না। সিএস জি ম্যাপ, ভাই। এসএ ম্যাপ,
আরএস ম্যাপ, বিএস ম্যাপ, এই ম্যাপ গুলো লাগবে। এগুলো আপনারা সেটেলমেন্ট অফিস থেকে তুলে নিতে পারবেন বা কিনতে পারবেন, সরকার কর্তৃক প্রণীত যে ম্যাপ গুলা। এই মৌজা ভিত্তিক বিক্রি হয়, তাই না পাবিল ভাই? বিক্রি হয় না এগুলো? জি স্যার, বিক্রি হয়। বিক্রি স্যার হয়। এখন ওই আপনার যে মৌজা, ওই মৌজার ম্যাপ গুলো কিনে নিলেন বা সংগ্রহ করলেন। কেনার পরে আপনার যে বিএস দাগ, সেই বিএস দাগ যেখানে রয়েছে বিএস দাগ, আপনার যে দাগটা আছে ওই দাগের উপর, ওই মাপে সরাসরি ওই দাগের উপর আরএস টা ধরবেন, আরএস ম্যাপটা ধরবেন। তখন ওই আরএস ম্যাপের উপর দেখবেন আরএস দাগ থাকবে, ওইটাই আপনার আরএস দাগ। আবার আরএস যে ম্যাপের উপর ওই আরএস যে দাগটা, ওই দাগ বরাবর সি এস এর যখন ম্যাপটা বা শীটটা ধরবেন, তখন দেখবেন এস এর দাগটা বেরিয়ে আসবে। এইগুলো হচ্ছে দাগ ভাঙানোর রিপোর্ট, বুঝছেন? স্যার এছাড়াও দেখা যায় বর্তমানে সার্ভেয়াররা পেন্টাগ্রাফ করে বা হ্যাঁ ডিম্যাপের হ্যাঁ, মাধ্যমে পেন্টাগ্রাফে সবচেয়ে হ্যাঁ, বেশি ওই যে হয়। পেন্টাগ্রাফ কালি করে, পেন্টাগ্রাফ মানে কালি করে। এই যে পেন্টাগ্রাফ করে ওখান পেস থেকে বের করে, হয়ে যায় ওই যে বা এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে একটা ম্যাপ ট্যাপ আঁকাইলো, এটা গুলো কালি করে। আমারও সার্ভেয়ার আছে, আমি আমার এই মামলার কাজ যখন করে আমার সার্ভেয়ারের দিয়ে আমি বুঝাই দিই, ও হচ্ছে যে ইয়ে করে দেয়, এই বুঝছেন? দাগগুলো পেন্টাগ্রাফের মাধ্যমে পাওয়া যায় বা রেকর্ড রুম থেকে সূচি উঠানো যায় হ্যাঁ, সম্ভবত এই তো প্রত্যেকটা রেকর্ড রুম থেকেও নিতে পারবেন, সূচি রেকর্ড উঠে রুম পেয়ে থেকে যায় নিতে পারবেন, এটা প্যান্টাগ্রাফ প্যারাটা থেকে ছিল নিতে তাই না? পারবেন, আবার শিট থেকে নিতে পারবেন। এটা আপনারা একটু মানে এসিল্যান্ড অফিসে গেলে আপনারা দেখবেন খুব সহজে অনেকগুলো ওয়ে আছে। আমি তো আপনাদের ওয়ে গুলো দেখাই দিতে পারি, কিন্তু এটা তো আর আপনাদের কাছে যে আমি আর দেখাতে পারছি না, তাই না? ওয়ে গুলো দেখাই দিচ্ছি, আপনারা একটু ক্লাসের সাথে সাথে, এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল ক্লাস, বুঝছেন? আমি বলি আপনাদের, এগুলো তো বাংলা ইংরেজি না, বা ম্যাথ বা অন্য কোনো টপিকস না যে আপনারা পড়লেন, পড়ার পরে ভুলে গেলেন, এরকম না। এই ক্লাসগুলো আসলে ভেরি প্র্যাকটিক্যাল ক্লাস। এই ক্লাসগুলো করার সাথে সাথে প্র্যাকটিক্যালি ভাবে ওই সমস্ত জায়গায় মুভ করতে হয়, তাহলে ভালো শেখা যায়। আপনারা যারা শিখতে এসেছেন প্রকৃতপক্ষে, শুধুমাত্র ক্লাস করলেই কিন্তু হবে না, মুভ করা লাগবে। মানে মোটামুটি একবার কাজটা যদি আয়ত্তে আনতে পারেন, দেখবেন এটা আপনার আজীবন আপনার লাইফে খুব একটা মানে, এটা আপনার প্রফেশন হিসেবে নেওয়ার দরকার নেই। আমরা এখানে অনেকে সরকারি চাকরি করে, অনেকে বিজনেস করে, কিন্তু বিশ্বাস করেন এই কাজগুলো যদি একবার শিখে নিতে পারেন, আপনি পরবর্তীতে সব সম্পত্তি কিনবেন, বিক্রি করবেন, প্র্যাকটিস করবেন, আপনার আত্মীয় স্বজনের কাজে লাগবে, এটা সারা জীবন আপনার কাজে লাগবে কিন্তু। তো এই হলো বিষয়। আজকে এই পর্যন্তই শেষ করে দিই, হ্যাঁ? স্যার আগামী ক্লাস, জি স্যার বলেন। আপনার চেম্বার একটা চেম্বার কোশ্চেন ছিল কোথায় স্যার। স্যার? এটা পার্সোনালি জিজ্ঞাসা করেন, হ্যাঁ? স্যার তো একটা ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন, স্যার। ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করেন, দেখা হবে। আর চা খাওয়ার দাওয়াত, কফি খাওয়ার দাওয়াত থাকবে ইনশাল্লাহ, কথা হবে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।